হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ডিপি হেল্পিং চ্যানেল। আজকে তোমাদের ক্লাস করাবো লুসিয়েন্টে তোমার ফিজিক্স থেকে। তোমাদের ফিজিক্সের অনেকগুলো ক্লাস তোমাদের হয়ে গেছে অলরেডি এর আগে। যারা ক্লাসগুলো করোনি অবশ্যই তোমরা করবে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে বা তোমরা প্লেলিস্টে চেক করে নেবে। আজকে তোমাদের ফিজিক্সের যে ক্লাসটা করাবো সেটা হচ্ছে লাইট, অর্থাৎ আলোকটা। ওকে, এটা পার্ট 1। তোমাদের লুসিয়েন্টের ডেসক্রিপটিভ বইটা যেটা আছে ইয়েলো কালারের, সেই বইটা এবং হচ্ছে তোমার লুসিয়েন্টের যে জেনারেল নলেজের যে অবজেক্টিভ বইটা আছে, এই দুটো বই থেকে তোমাদের আমি বাংলায় করাচ্ছি। ওকে, এই দুটো থেকে কম্বাইন করে সমস্ত ক্লাসটা বাংলায় করানো হচ্ছে। তোমাদের এই ক্লাসগুলো যদি সম্পূর্ণ করো, আশা করি তোমরা যে কোনো এক্সামে তোমরা বেটার ফল করতে পারবে। তোমাদের ফিজিক্সে আজকে যে আলোক চ্যাপ্টারটা করাবো, এই আলোক চ্যাপ্টারের মধ্যে আজকে মেনলি যেটা করাবো সেটা হচ্ছে তোমার আলোর হচ্ছে বেসিক পার্টটা, এবং তার সাথে থাকছে হচ্ছে রিফ্লেকশনটা, অর্থাৎ তোমার প্রতিফলনটা। ওকে, এই দুটো নিয়ে আজকের হচ্ছে ক্লাসটা হবে। ক্লাসটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা দেখবে। আশা করি তোমাদের সমস্ত ডাউটটা ক্লিয়ার হয়ে যাবে এবং খুব ইজি ভাষায় তোমাদেরকে কিন্তু এই ক্লাসটা বুঝিয়ে দেওয়া হবে। লুসিয়েন্সের যে টপিকগুলো তোমাদের কভার করেনি, যে জায়গাগুলোকে স্কিপ করে গেছে, সেইগুলো আমি তোমাদের কভার করে দিয়েছি, যেগুলো এক্সাম ওরিয়েন্টেড ইম্পর্টেন্ট। এই জায়গাটা কিন্তু মিস করে যাবে যদি তোমরা সম্পূর্ণ ক্লাসটা না করো। আশা করি তোমাদের লাইট চ্যাপ্টার থেকে যে ডাউটগুলো থাকে তোমাদের আশা করি আজকের পর ক্লিয়ার হয়ে যাবে। ওকে, চলো তাহলে আমরা শুরু করব। তার আগে একটা কথা, তোমাদের হিস্ট্রি, তোমাদের ফিজিক্স, তোমাদের বায়োলজি, জিওগ্রাফি এই চ্যাপ্টারগুলো বা কম্পিউটারের এই ক্লাসগুলো তোমাদের অলরেডি কিন্তু তোমাদের করে দেওয়া আছে। তার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, বা তোমরা প্লেলিস্টে গিয়ে চেক করো। এই ক্লাসগুলো কভার করা আছে। হিস্ট্রি এবং জিওগ্রাফিটা পুরো কমপ্লিট হয়ে গেছে, তোমরা সেই ক্লাসগুলো দেখে নাও। কম্পিউটারটা চলছে এবং ফিজিক্সটা চলছে, এরপর আরও ক্লাসগুলো আসতে থাকবে। তোমাদের সাপোর্টটা প্রয়োজন। যারা আজকে নতুন ক্লাসটা করছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম ধরনের ক্লাস পাওয়ার জন্য। আর অবশ্যই ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করে দিতে ভুলো না। ওকে, চলো তাহলে শুরু করি আজকে লাইট চ্যাপ্টারটা। দেখো, আলো কি, প্রথমেই আমাদের জানতে হবে আলোক চ্যাপ্টারে আলো কোনটাকে বলা হয়। আলো কি? আলো বলতে অ্যাকচুয়ালি যেটা তোমাদের প্রথমেই মাথায় আসবে, আলো একটা হচ্ছে শক্তি। ওকে, শক্তির একটা রূপ বলতে পারো। লাইট ইজ এ ফর্ম অফ এনার্জি, এটা সবসময় মাথায় রাখবে। এটা একটা এনার্জি, একটা শক্তির একটা রূপ, যা ইলেকট্রোম্যাগনেটিক বা তড়িৎচুম্বকীয় তরঙ্গ হিসাবে প্রচারিত হয়ে থাকে। বোঝা যাচ্ছে বিষয়টা? আলো যেটা হবে সেটা হচ্ছে একটা তড়িৎচুম্বকীয় তরঙ্গ হিসেবে প্রচারিত হয়। এটা একটা শক্তি, এনার্জি। ওকে, এনার্জির একটা রূপ, আমরা যেটা চোখে দেখতে পাই, এটা হচ্ছে তোমার আলো। ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গের বর্ণালীতে একটি আল্ট্রাভায়োলেট এবং ইনফ্রালাল অঞ্চলের মধ্যে থাকে। 3900 অ্যাংস্ট্রম থেকে 7800 অ্যাংস্ট্রম পর্যন্ত কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য। এই তরঙ্গ দৈর্ঘ্যটা থেকে কিন্তু এক্সামে প্রশ্ন দেয়। এই তরঙ্গ দৈর্ঘ্যটা থেকে কিন্তু এক্সামে প্রশ্ন দেয় যে 3900 অ্যাংস্ট্রম থেকে 7800 অ্যাংস্ট্রম পর্যন্ত কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য থাকে। এই জায়গাটাতে ভালো করে কিন্তু মনে রাখবে। তাহলে আলো কি বোঝা গেল? আলো একটা শক্তির রূপ, যা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক হিসাবে পরিচিত হয়। ইলেকট্রোম্যাগনেটিকের বাংলা হচ্ছে তড়িৎচুম্বকীয়। ক্লিয়ার হয়েছে? দেখো, নেক্সট তোমাদের একটা পয়েন্ট বলবো। ইলেকট্রোম্যাগনেটিক অর্থাৎ তড়িৎচুম্বকীয় তরঙ্গ হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ হয়। অনুপ্রস্থকে আরেকটা ভাষায় বলা হয় যে তির্যক তরঙ্গ। ওকে, তাই আলো হলো অনুপ্রস্থ বা তির্যক তরঙ্গ। দেখবে তোমরা বেশিরভাগ সময় বিভিন্ন বইতে তোমরা লেখা দেখতে পাও যে আলো হচ্ছে একটা তির্যক বা অনুপ্রস্থ তরঙ্গ। কেননা এটা ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ যেটা আছে সেটাই তো হচ্ছে আলো। তাই ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ যেহেতু অনুপ্রস্থ বা তির্যক হয়, তাই আলো হয়ে যাবে তির্যক বা অনুপ্রস্থ তরঙ্গ। আশা করি ক্লিয়ার হয়েছে। এই লাইনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন দেয়। নেক্সট হচ্ছে আলোর তরঙ্গ প্রকৃতি সরল রেখাগামী প্রসারণ করে, অর্থাৎ যেটা আলোর যে তরঙ্গটা সেটা যায়, সেটা সোজা যায়, সরল রেখাগামী প্রসারণ করে। আলো কিন্তু কোনো সময় বাঁকাভাবে প্রসারিত হয় না, সবসময় সরল রেখা বরাবর কিন্তু আলোর তরঙ্গ চলতে থাকে। প্রতিফলন, প্রতিসরণ, ব্যতিচার, বিচ্ছুরণ, এগুলো যে আলোর যে ঘটনাগুলো ঘটে থাকে, বা মেরুকরণ, এইগুলো কিন্তু আলো ব্যাখ্যা করে থাকে। এই প্রত্যেকটা পয়েন্ট আমরা কিন্তু আলোর চ্যাপ্টারের মধ্যেই পড়বো আস্তে আস্তে। ওকে, প্রতিফলন, প্রতিসরণ, ব্যতিচার, বিচ্ছুরণ, আলোর মেরুকরণ, প্রত্যেকটা আমরা পড়বো। ধীরে ধীরে আমরা একটা একটা করে সমস্ত বিষয়গুলো জানবো। ওকে, চলো তাহলে আমরা পরবর্তী ইনফরমেশনগুলো জেনে নিই আলোক সম্পর্কে। দেখো, নেক্সট ইনফরমেশনে তোমাদের বলবো আলোর তরঙ্গ প্রকৃতির ভিত্তিতে ফটো ইলেকট্রিক যে প্রভাবটা যেটা থাকে, সেটা কম্পটন প্রভাবের মতো ঘটনাগুলি ব্যাখ্যা করা হয় না। কিসের মতো ব্যাখ্যা করা হয় না? কম্পটন প্রভাবের মতো ব্যাখ্যা করা হয় না। এই ঘটনাগুলি আইনস্টাইনের প্রভাবিত আলোর কোয়ান্টাম তত্ত্বের ভিত্তিতে ব্যাখ্যা করা হয়েছে। এই লাইনটা তোমাদের লুসিয়েন্টে রয়েছে। এই লাইনটা কেন বলা হচ্ছে? এই লাইনটা বুঝতে গেলে তোমাদেরকে যে বিষয়টা বুঝতে হবে সেটা হচ্ছে এই লাইনটা তোমাদের বুঝতে হবে। এখানে একটা জিনিস তোমাদের মনে রাখতে হবে, লাইট বিহেভস অ্যাজ ওয়েভস অ্যান্ড পার্টিকেলস বোথ। ওকে, মানে আলো যেটা থাকে সেটা তরঙ্গ এবং কণা উভয়ের মতোই কিন্তু আচরণ করে। এই জায়গা থেকে কিন্তু প্রশ্ন আসে। আগে যখন প্রথমে দিকে আলোকে নিয়ে গবেষণা করা হয়েছিল তখন বলা হতো আলো শুধু তরঙ্গ হিসাবে আচরণ করে,
কোণা হিসাবে নয়, মানে পার্টিকেল হিসাবে করে না, নাকি শুধু ওয়েভ হিসাবে করে থাকে প্রথমের দিকে। পরবর্তীতে গবেষণায় জানা গেছে না, আলো হচ্ছে বোথ হিসাবেই কাজ করে, মানে দুটো আচরণই কাজ করে, তরঙ্গ হিসাবেও কাজ করে, কোণা হিসাবেও কাজ করে, উভয়ের মতোই কিন্তু আচরণ করে হচ্ছে তোমার আলো। এই জায়গাটা কিন্তু জানতে হবে, লাইট বিহেভস অ্যাজ ওয়েভস অ্যান্ড পার্টিকেলস। ওকে, এই দুভাবেই কাজ করে থাকে, তাই এই জায়গাতে কিন্তু প্রশ্ন আসে। আলো দ্বৈত প্রকৃতি কিন্তু রয়েছে। ক্লিয়ার হলো বিষয়টা। নেক্সট হচ্ছে আলোর গতি প্রথম পরিমাপ করেন কে? রোমার বলে একজন বিজ্ঞানী ছিলেন, ওলে রোমার পুরো নামটা। এই ওলে রোমার ইনি হচ্ছেন প্রথম আলোর গতি পরিমাপ করেছিলেন। এবার দেখো লুসিয়েন্ট এখানে একটা সাল দেওয়া রয়েছে 1678 খ্রিস্টাব্দে। এই জায়গাটা নিয়ে আমার একটা ডাউট আছে। ডাউট কেন আছে? 1678 সালটা যেটা দিয়েছে এইটা লুসিয়েন্টে তোমার দেওয়া সত্ত্বেও কিন্তু তোমার এটা কিন্তু কারেক্ট অ্যান্সার নয়। লুসিয়েন্ট তবু 1678ই কিন্তু এখানে দিয়ে রাখছে বইটাতে, তাই তোমাদের আমি বলে রাখবো 1676 কিন্তু সালটা কিন্তু কারেক্ট আনসার হবে। আশা করি ক্লিয়ার হয়েছে বিষয়টা। এবার দেখো ভ্যাকিউম। ভ্যাকিউমের বাংলা হচ্ছে তোমার ফাঁকা জায়গা, মানে শূন্য স্থানকে বলা হয় ভ্যাকিউম। তো এই ভ্যাকিউম এবং বাতাসে আলোর গতি কিন্তু সর্বাধিক হয়, মানে বাতাস মানে ফাঁকা জায়গায় আলোর গতি সর্বাধিক হবে। এই প্রশ্ন থেকেও প্রশ্ন আছে, শর্ট প্রশ্ন, যে আলোর গতি কোথায় সর্বাধিক হয়? ভ্যাকিউমে, অর্থাৎ ফাঁকা জায়গায় হচ্ছে আলোর গতি সর্বাধিক হয়। কত হয়? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এইটাও কিন্তু মনে রাখবে, এখান থেকেও প্রশ্ন দেয়। প্রত্যেকটা লাইন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা লাইন থেকে তোমাদের কোশ্চেন আসে। তো এই জায়গাগুলো তোমরা যদি কভার করো তোমাদের প্রত্যেকটা এক্সামে দেখবে কোশ্চেন কমন পাচ্ছ। ওকে, চলো আমরা পরবর্তী ইনফরমেশনে চলে যাব। এই জায়গাটা কিন্তু লুসিয়েন্টের নেই। এই জায়গাটা তোমাদের আমি কেন দিয়েছি সেটাও একটু বলে দিই। দেখো আমরা তো পড়ছি লাইটের চ্যাপ্টার, লাইট মানে আলো। এই লাইটের চ্যাপ্টারকে আমি দুটো ভাগে তোমাদের ভাগ করেছি বোঝার সুবিধার্থে, একটা ইউজেস হিসাবে, একটা হচ্ছে তোমার প্রপার্টিস হিসাবে। কেন? ইউজেস মানে ব্যবহার, প্রপার্টিস মানে বৈশিষ্ট্য। আমরা আলোকে ব্যবহার করি দুটো হিসাবে, একটা মিরর হিসাবে মানে দর্পণ হিসাবে, একটা লেন্স হিসাবে। কিন্তু এর বৈশিষ্ট্যের মধ্যে আমরা যদি রাখি তাহলে আমরা রিফ্লেকশন, রিফ্র্যাকশন, ডিসপারশন এগুলো থাকে, মানে প্রতিফলন, প্রতিসরণ, বিচ্ছুরণ, এগুলো আলোর বৈশিষ্ট্য। কিন্তু আলোকে ইউজেস করি কোথায়? আলোকে ব্যবহার করি কোথায়? মিররে আর হচ্ছে লেন্সে, দু জায়গাতে। ব্যাপারটা এইটা, এই জন্য তোমাদেরকে আমি বোঝানোর জন্য এই তোমাদের স্লাইডটা তোমাদের আমি দিয়েছি। তার কারণ এই জায়গাটা বুঝতে পারলে তোমাদের আলো সম্পর্কে একটা কনসেপ্ট বিল্ড হবে। কিন্তু ইউজেস কোথায় হয় আলোর, আর আলোর প্রপার্টিস কী কী, এই বিষয়টা সম্পর্কে ক্লিয়ার ধারণা রাখতে হবে। এটা লুসিয়েন্টের নেই, তোমাদের বোঝার জন্য আমি তোমাদের দিলাম। ওকে, চলো আমরা নেক্সট দেখে নিই আলোর গুরুত্বপূর্ণ কিছু বৈশিষ্ট্য, ইম্পর্টেন্ট প্রপার্টিস অফ লাইট। খুব ইম্পর্টেন্ট, লাইট সম্পর্কে পড়ছি, লাইটের প্রপার্টিস অর্থাৎ বৈশিষ্ট্যগুলো আমরা জানবো না, এটা হয় না। তার প্রথমে আমরা জেনে নেবো আলোর গুরুত্বপূর্ণ যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো এক এক করে। প্রথমে আমরা বলবো আলো সরল রেখায় ভ্রমণ করে। ওকে, লাইট যেটা আছে ট্রাভেলস ইন এ স্ট্রেট লাইন, সরল রেখা বরাবর কিন্তু ভ্রমণ করছে আলো। ওকে, স্ট্রেট লাইন বরাবর। নেক্সট হচ্ছে আলোর গতি সবচেয়ে দ্রুত। ওকে, আলোর গতিটা হবে কি? সবচেয়ে দ্রুত হবে। সবার থেকে দ্রুত গতি কার থাকে? আলোর থাকে। আলো হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড গতিতে কিন্তু ভ্রমণ করে থাকে। তো এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কততে ভ্রমণ করে থাকে, তার গতির স্পিডটা কত, এটা কিন্তু জেনে রাখতে হবে। ওকে, আলো প্রতিফলিত হয়, রিফ্লেকশন অফ লাইট, আলোর কিন্তু প্রতিফলন থাকে। ওকে, আলো একটা জায়গায় কিন্তু এসে প্রতিফলিত হয়ে যায়। আশা করি ক্লিয়ার হয়েছে বিষয়টা, এটা কিন্তু মাথায় রাখবে। নেক্সট আমরা দেখে নেব আলো একটি অনুপ্রস্থ বা তির্যক তরঙ্গ। একটু আগে আমি বলেছি, তবু আরেকবার বৈশিষ্ট্যের মধ্যে দেখে নাও যে আলো একটি অনুদৈর্ঘ্য তরঙ্গ বলা হয় বা তির্যক তরঙ্গ বলা হয়। ওকে, ইংলিশে কি বলা হয়? ট্রান্সভার্স ওয়েভ। ইংলিশ টার্মটা মনে রাখবে, ট্রান্সভার্স ওয়েভ বলা হয়ে থাকে তোমার আলোকে। ওকে, আলো ভ্রমণের জন্য কোনো বস্তুগত মাধ্যমের প্রয়োজন হয় না, মানে আলো যে ভ্রমণ করে, মানে আলো যে চলাচল করে তার জন্য কোনো বস্তুগত মাধ্যমের প্রয়োজন হয় না। আলো শূন্য মাধ্যমে কিন্তু হচ্ছে প্রবাহিত হতে পারে। ওকে, অর্থাৎ একটি শূন্যতার মধ্যে দিয়েও ভ্রমণ করতে পারে, যেটা তোমাদের বলতে চাইছে। ওকে, বিজ্ঞানীরা একটি ভ্যাকুয়ামে, অর্থাৎ ভ্যাকুয়ামের বাংলা হচ্ছে শূন্যস্থান, বিজ্ঞানীরা একটা শূন্যস্থানে বা ভ্যাকুয়ামে আলোর গতির জন্য তোমার এত মিটার পার সেকেন্ড এটা মান নির্ধারণ করেছে। মানে শূন্য মাধ্যমে বা ভ্যাকুয়ামে আলো যদি ভ্রমণ করে তাহলে তার মানটা কত না 299,792 এবং 458 মিটার পার সেকেন্ড। এই মানগুলো হচ্ছে একটি মান নির্ধারণ করেছে, এটা বিজ্ঞানীরা করেছে। ওকে, আর একটা দেখো, আলোর তরঙ্গ দৈর্ঘ্য পরিবর্তিত হয় যখন এটি একটি মাধ্যম থেকে অন্য মাধ্যমে যায়। দেখো ভালো করে বুঝবে, এই লাইনটাও ইম্পর্টেন্ট। আলোর তরঙ্গ দৈর্ঘ্যের কথা বলা হচ্ছে। ওকে, তরঙ্গ দৈর্ঘ্যকে ইংরেজিতে বলা হয় ওয়েভ লেন্থ। ওকে, ল্যামডা দ্বারা হচ্ছে চিহ্নিত করা হয় এটাকে। তাহলে আলোর যে তরঙ্গ দৈর্ঘ্য সেটা পরিবর্তিত হয়, কখন পরিবর্তিত হয়? যখন একটি মাধ্যম থেকে অন্য মাধ্যমে যায়। অর্থাৎ ধরো বাতাসে রয়েছে ওকে আলো, এবার বাতাস থেকে আলোটা যে কি করছে না জলের মধ্যে যাচ্ছে, তার মানে লঘু মাধ্যম থেকে গুরু মাধ্যম। তোমরা মানে প্রতিসরণে এগুলো পড়াবো তোমাদের, আমি আরও ডিটেলসে এগুলো বোঝাবো তখন, যে কি করে মাধ্যমটা চেঞ্জ হয়। এগুলো প্রতিসরণের চ্যাপ্টারের মধ্যে তখন ডিটেলসে তোমাদের এটা বোঝাবো। যেহেতু আমরা এখন আলোর প্রতিফলন চ্যাপ্টারটা পড়ছি, প্রতিসরণ নয়।
আমরা যেহেতু এখন আলোর প্রতিফলন পড়ছি, তাই এখানে তোমাদের এই ডিটেলসটা নিয়ে আলোচনা করছি না, কারণ আমরা প্রতিসরণে যে সেই মাধ্যমগুলো আমরা পড়বো। ওকে, তাই শুধু এইটুকুন জেনে রাখো যে আলোর যে মাধ্যমগুলো হয়, তাই এই মাধ্যমে যখন পরিবর্তন হয় তখন আলোর তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু পরিবর্তিত হয়, ওয়েভ লেন্থটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। ওকে, যখন আলো বিভিন্ন মাধ্যমটা চেঞ্জ করে, এইটুকুন শুধু মনে রাখো এখন। আশা করি ক্লিয়ার হয়েছে। নেক্সট দেখো, আলো প্রতিসরণের মধ্যে দিয়ে যায় যখন এটি একটি স্বচ্ছ মাধ্যম থেকে অন্যটিতে যায়, মানে একটা স্বচ্ছ মাধ্যম থেকে যখন অন্য কোনো মাধ্যমে যাবে তখন আলোর প্রতিসরণ এর মধ্যে দিয়ে যাবে। দেখো এই জায়গাটা, এই পয়েন্টটা একটুখানি বুঝবে, এটাও প্রতিসরণের মধ্যেই পড়ে, যেহেতু আমরা আলোর বৈশিষ্ট্যের মধ্যে পড়ছি তাই আলোর বৈশিষ্ট্যের মধ্যে এটাও ইম্পর্টেন্ট। দেখো এই পয়েন্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আলোর প্রতিসরণের মধ্যে দিয়ে যখন যায় তখন এটি স্বচ্ছ মাধ্যম থেকে অন্যটিতে যায়, তখন একটা বাঁক সৃষ্টি করে, অর্থাৎ এটা আলোর একটা বৈশিষ্ট্যের মধ্যে পড়ছে। প্রতিসরণে কি হয় না, আলোর একটা বাঁক সৃষ্টি করে, প্রতিফলনে সেটা হয় না। প্রতিফলনে সমান্তরালে হচ্ছে বেরিয়ে যায়, আলোটা প্রতিফলিত হয়। ধরো এটা একটা মিডিয়াম, এইখানে তোমার আলো এসে পড়লো, এটা কি হবে, প্রতিফলনে হচ্ছে আলোটা রিফ্লেক্ট হয়ে চলে যাবে। কিন্তু যদি দেখা যায় যে প্রতিসরণে ঘটনাটা ঘটছে, তাহলে কি হবে, ধরো এই জায়গাটা বায়ু, ওকে, বায়ুর অংশ রয়েছে, আর এই নিচের অংশটা ধরো জল রয়েছে। এবার এখান থেকে ধরো কোনো মাধ্যম আসছে, তাহলে এই মাধ্যমটা এখানে যখন এলো, অন্য মাধ্যমে যখন প্রবেশ করছে তখন তো এই সোজা আলোটা যাওয়ার কথা, কিন্তু এই সোজা যাবে না, আলোটা কি হবে, একটু বেঁকে যাবে। এই যে বাঁকটা সৃষ্টি করছে এটাই হচ্ছে প্রতিসরণের ঘটনায় বলে। এবার প্রতিসরণ কি আরও ডিটেলসে তোমাদের যখন আমি প্রতিসরণটা করাবো তখন তোমাদের আমি করাবো। ওকে, এখানে যেহেতু আলোর বৈশিষ্ট্যের মধ্যে এই বৈশিষ্ট্যগুলো পড়ে, লুসিয়েন্টে তোমাদের এটা আছে, তাই এই ইনফরমেশনগুলো তোমাদের কিন্তু মুখস্থ রাখতে হবে। এখানে প্রত্যেকটা প্রপার্টিস থেকে কিন্তু প্রশ্ন এসে থাকে। ওকে, শর্ট প্রশ্ন এখান থেকে আসে। এবার প্রতিসরণ কি, কেন বাঁক সৃষ্টি হয়, কিসের কারণে হয়, নেক্সট দিন তোমাদের যখন প্রতিসরণটা করাবো তখন করাবো। আজকে তোমাদের আলোর প্রতিফলনটা আমি করাবো। ওকে, তাহলে আলোর বৈশিষ্ট্যগুলো তোমরা ক্লিয়ারলি তোমরা সমস্তটা বুঝতে পারলে। এবার আমরা চলে যাব নেক্সট আমরা কি পড়বো না, প্রতিসরণমূলক সূচক। ওকে, লুসিয়েন্টে তোমাদের এই প্রতিসরণমূলক সূচকটা তোমাদের ছিল, তাই তোমাদের আজকে আমি করিয়ে দিচ্ছি এটা। প্রতিসরণমূলক সূচকটা কি না, একটা মাধ্যমের আরআই বলতে প্রতিসরণমূলক সূচক, অর্থাৎ রিফ্লেক্টিং ইন্ডেক্সকে বলা হচ্ছে শর্টে আরআই। ওকে, এই রিফ্লেক্টিং ইন্ডেক্স মানে এই প্রতিসরণমূলক সূচকটা শূন্যস্থানে আলোর গতির সাথে কোনো মাধ্যমের আলোর গতির যে অনুপাত, সেটাকে কিন্তু প্রতিসরণমূলক সূচক বলা হয়ে থাকে। রিফ্লেক্টিং ইন্ডেক্স সেটা কি বলা হয়, অর্থাৎ শূন্য মাধ্যমে আলোর যে গতিটা থাকে, মানে যেটা একদম তোমার ভ্যাকুয়ামে থাকছে শূন্য মাধ্যমে, তার সাথে কোনো মাধ্যম যদি থাকে তার মাধ্যমে যে আলোর গতি, দুটোর মধ্যে যে রেশিও অনুপাতটা, সেটাই হচ্ছে প্রতিসরণমূলক সূচক। এটাকে দেখো একটা ইন্ডেক্সের মিডিয়াম রয়েছে, এই সূত্রটা তোমাদের মনে রাখতে হয়, এখান থেকে প্রশ্ন আসে, হচ্ছে C/V। C/V বলতে কি, সি হচ্ছে তোমার স্পিড অফ লাইট ইন ভ্যাকিউম, অর্থাৎ শূন্যতে বা শূন্য মাধ্যমে আলোর গতিবেগ, আর ভি হচ্ছে স্পিড অফ লাইট ইন মিডিয়াম, অর্থাৎ কোনো মাধ্যমে আলোর গতি। এটাকে যদি ডিভাইড করা হয় তাহলে আমরা কি পাবো, প্রতিসরণমূলক সূচক পাবো, অর্থাৎ রিফ্লেকটিভ ইন্ডেক্সের মান পাবো। আশা করি ক্লিয়ার হয়েছে। খুব ইম্পর্টেন্ট, কিন্তু এটা অনেক সময় তোমাদের প্রশ্ন দেয়। তোমাদের 2018-তে যে রেলের গ্রুপ ডি পরীক্ষা হয়েছে সেখানে অনেক শিফটে কিন্তু এই প্রশ্নটা এসেছে। এমনকি প্রশ্নটাকে কনফিউজ করে দেওয়ার জন্য এই মাধ্যমের আলোর গতিটাকে উপরে দিয়েছে, শূন্যস্থানে আলোর গতিটাকে নিচে দিয়েছে, এইভাবে অপশানগুলোকে ঠিক করেছিল। তাই তোমরা সেই জায়গাটা কিন্তু মনে রেখে ভালো করে কিন্তু মুখস্থ করে যাবে যে শূন্যস্থানে আলোর গতি বাই হচ্ছে মাধ্যম আলোর গতি। এই জায়গাটা কিন্তু কনফিউজ হলে হবে না। ওকে, C/V সমান হচ্ছে শূন্যস্থানে আলোর গতি বাই মাধ্যমে আলোর গতি। এটা কোনটাকে কি বলে, এবার এটা সম্পর্কে আমি যখন নিউমেরিক্যালগুলো করাবো সেই সময় তোমাকে এই বিষয় নিয়ে আরও ডিটেলসে তোমাদের আমি বলবো। আশা করি তোমরা এই জায়গাটা বুঝতে পেরেছো যে প্রতিসরণমূলক সূচক কোনটাকে বলে। শূন্যস্থানের আলোর গতিবেগ আর হচ্ছে কোনো মাধ্যমে আলোর গতিবেগ যে রেশিওটা যেটা হয়, সেটাই হচ্ছে তোমার প্রতিসরণমূলক সূচক। আশা করি একদম সোজাভাবে তোমরা বুঝতে পেরেছো এক কথায়। এইটুকুন জানলেই তোমাদের হয়ে যাবে। এবার আমি কিছু ইম্পর্টেন্ট টপিক অ্যাড করেছি, লুসিয়েন্ট এটা নেই। শুরুতেই তোমাদের আমি বলেছি যে আমি তোমাদের লুসিয়েন্টটাকে কভার করাচ্ছি বাংলায়। ওকে, তার সাথে কিন্তু যেগুলো ইম্পর্টেন্ট টপিক, যেগুলো মনে হয়েছে যে লুসিয়েন্ট স্কিপ করেছে, সেইগুলো তোমাদের আমি কিন্তু অ্যাড করে দিয়েছি প্রত্যেকটা স্লাইডের সাথে। তার কারণ সেখান থেকে প্রশ্ন এক্সামে কিন্তু আসে, এনসিআরটি বেস প্রশ্নগুলো এসে থাকে, তাই সেইগুলো আমি তোমাদের কভার করেছি। এইখানে প্রতিসরণমূলক কিছু সূচকের মান এক্সামে এসে থাকে, এই চারটে ইম্পর্টেন্ট, তার মধ্যে অনেক আছে কিন্তু ইম্পর্টেন্ট দেখো ওই চারটে। ওকে, তাই এই জায়গাগুলো তোমাদের জানতে হবে, সব পড়ে মুখস্থ করে লাভ নেই, সবগুলো আসে না এক্সামে, তাই তোমাদের এই চারটেই জন্য আমি দিয়ে রেখেছি। এই চারটে যদি তোমরা মুখস্থ করো এক্সামে কিন্তু কমন পেয়ে যাবে। যদি প্রতিসরণ সূচকের মান থেকে প্রশ্ন দেয়, তোমাদের ডাইরেক্ট তোমরা একদম প্রশ্ন দেখা মাত্রই উত্তর করতে পারবে। যেমন বায়ুর প্রতিসরণ সূচকের মান হচ্ছে 1.0003। ওকে, অনেক সময় এটাকে 1.0 হিসাবেও ধরা হয়ে থাকে। ক্লিয়ার হলো? এবার দেখো জলের প্রতিসরণ সূচক মান 1.33। ওকে, কাঁচের প্রতিসরণ সূচকের মান হচ্ছে 1.5, আর হীরের প্রতিসরক সূচক হচ্ছে তোমার কত, 2.42। এই চারটের মধ্যে সব থেকে বেশি কার, হীরের। দেখো
ওকে, তারপর হচ্ছে তোমার কাঁচের, তারপর হচ্ছে তোমার জলের, তারপর হচ্ছে বায়ুর হচ্ছে প্রতিসরণ সূচক সবচেয়ে কম। প্রশ্ন এইভাবেও আসে, প্রতিসরণ সূচক সবচেয়ে কম কার? বায়ুর। ওকে, তো এই জায়গাগুলো কিন্তু তোমাদের জেনে রাখতে হবে, এখান থেকে কিন্তু প্রশ্ন দিয়ে থাকে এক্সামে। আশা করি ক্লিয়ার হয়েছে। এই কটা তোমরা 4টে মনে রাখবে, তোমাদের কোনো ক্যালকুলেশন করতে হবে না, ডাইরেক্ট তোমরা প্রশ্ন দেখা মাত্র অপশন খুঁজে তোমরা আনসার করে নিতে পারবে। তাই এই 4টে তোমাদের কিন্তু একদম মুখস্থ করে নিতে হবে। আশা করি ক্লিয়ার হয়েছে। চলো আমরা নেক্সট চলে যাব হচ্ছে একটা টপিকে, কি না বিভিন্ন মাধ্যমে আলোর গতি কি হয়? ভিন্ন হয়। মাধ্যম চেঞ্জ হলে আলোর গতি কি হয়ে যাবে? তা চেঞ্জ হয়ে যাবে। মানে স্পিড অফ লাইট ইজ ডিফারেন্ট ইন ডিফারেন্ট মিডিয়া। ওকে, তো বিভিন্ন মাধ্যমে কিন্তু আলোর গতি কিন্তু বিভিন্ন হবে। এবার দেখো আর একটা পয়েন্ট, আলোর বেগ মানে ভেলোসিটি অফ লাইট, আলোর যে বেগটা হয় সেটা একটি মাধ্যমের মধ্যে বড় যার প্রতিসরণ সূচক ছোট হবে। মানে যার প্রতিসরণ সূচক, একটু আগে আমরা প্রতিসরণ সূচকটা পড়ে এলাম, ডিফ্লেক্টিভ ইন্ডেক্স, তাহলে যার প্রতিসরণ সূচক ছোট হবে তার হচ্ছে আলোর বেগটা কি হবে? সেই মাধ্যমে যে বড় হবে। ওকে, এই জায়গাটা কিন্তু তোমাদের জেনে রাখতে হবে। এই পয়েন্টগুলো তোমরা যদি মনে রাখো, দেখবে তোমরা যে কোনো প্রশ্নের আনসার খুব ইজিলি করতে পারবে। এবার বিভিন্ন মাধ্যমে আলোর গতি আছে। ওকে, মানে স্পিড অফ লাইট ইন ডিফারেন্ট মিডিয়া, তাহলে বিভিন্ন মাধ্যমে তো আলোর গতি বিভিন্ন রকম, এটা তো আমরা প্রথম লাইনেই বললাম, বিভিন্ন মাধ্যমে আলোর গতি ভিন্ন হয়। তাহলে আমাদের জানতে হবে যে কোন কোন মাধ্যমে কি কি আলোর গতি আছে, এখান থেকে প্রশ্ন এক্সামে দেবে। ওকে, তাহলে চলো সেই 4টা আমরা দেখে নিই। এবার দেখো তোমাদের 6টা আমি দিয়েছি, অনেক আছে, সবগুলো করার দরকার নেই, 6টা আপাতত করো। তোমাদের নর্মাল যে কোনো এক্সামে প্রশ্ন ওই 6টার ভেতরেই আসে। ওকে, যেমন ফার্স্টেই আমাদের জানতে হবে ভ্যাকিউম, অর্থাৎ শূন্য স্থানে আলোর গতি কত? 3 × 10⁻⁸ মিটার পার সেকেন্ড। এইটাই হচ্ছে 90% প্রশ্ন কিন্তু এখান থেকেই হয়, এইটা থেকেই আসে 90%। 10% প্রশ্ন কিন্তু আর বাদ বাকি যে 5টা রয়েছে সেখান থেকে আসে। ক্লিয়ার হলো? এবার হচ্ছে জলের হচ্ছে তোমার 2.25 × 10⁸ মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে জলের হচ্ছে তোমার স্পিড অফ লাইটের গতি। আর হচ্ছে খনিজ লবণ, রক সল্ট যেটাকে বলা হয়, 1.96 × 10⁸ মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে খনিজ লবণের হচ্ছে আলোর গতি। এবার হচ্ছে কাঁচে আলোর গতি কত? এটাও ইম্পর্টেন্ট, 2 × 10⁸ মিটার পার সেকেন্ড। টারবাইন তেল, ওকে, টারবাইন অয়েল যেটা থাকে তার আলোর গতিটা কত? এটা অনেকগুলো এক্সামে দেখা গেছে, এটা হচ্ছে 2.04 × 10⁸ মিটার পার সেকেন্ড। আর নাইলনে আলোর গতিবেগ কত হয়? 1.96 × 10⁸ মিটার পার সেকেন্ড। তোমরা এই 6টা যদি মুখস্থ করে রাখো, তোমাদের এক্সামে 100% তোমাদের স্পিড অফ লাইট থেকে প্রশ্ন এলে তোমরা কমন পেয়ে যাবে। এবার নেক্সট আরেকটা টপিক তোমাদের দেখবো লুসিয়েন থেকে কি বলছে। দেখো, সূর্য থেকে পৃথিবীতে পৌঁছাতে আলোর সময় লাগে 8 মিনিট 19 সেকেন্ড, মানে 499 সেকেন্ড। ওকে, এই 8 মিনিট 19 সেকেন্ডকে যদি তোমরা সেকেন্ডে কনভার্ট করো তাহলে হবে 499 সেকেন্ড। ওকে, এবার দেখো চাঁদ থেকে প্রতিফলিত আলো পৃথিবীতে পৌঁছাতে কত সেকেন্ড সময় নেয়? চাঁদ থেকে বলেছে। ওকে, চাঁদ থেকে যদি প্রতিফলিত আলো পৃথিবীতে পৌঁছাতে কত সময় নেয়? 1.28 সেকেন্ড সময় নেয়। ওকে, এইটাও কিন্তু ইম্পর্টেন্ট, এখান থেকেও কিন্তু প্রশ্ন এক্সামে দিয়ে থাকে। ক্লিয়ার হলো? আশা করি সমস্ত ইনফরমেশনগুলো ক্লিয়ার হয়েছে তোমাদের। এবার আমরা পড়বো লুমিনিয়াস বডিজ। আমাদের লুসিয়েন্ট একটা টপিক ছিল লুমিনিয়াস বডিজ। লুমিনিয়াস বডিজ বলতে কি? দীপ্তময় দেহ। দীপ্তময় দেহটা কি দেখো একটু বুঝে নাও। মানে কোনো ধরো বস্তু আছে, মানে যে সকল বস্তু নিজে থেকে আলো বিকিরণ করতে পারে তাদেরকে দীপ্তময় বলে। দীপ্তময় অ্যাকচুয়ালি কথার অর্থ হচ্ছে নিজে থেকে আলো হচ্ছে তোমার জেনারেট করতে পারবে, সে হচ্ছে দীপ্তময়। যদি আমরা এক্সাম্পল চাই তাহলে আমরা কি বলবো? সূর্যের নিজস্ব আলো রয়েছে, তারার নিজস্ব আলো রয়েছে, যেমন হচ্ছে ইলেকট্রিক বাল্ব, সেটা হচ্ছে কারেন্ট পেলে সে জ্বলছে। তো এইগুলো যে দীপ্তময় দেহ বলতে পারো, লুমিনিয়াস বডিজ বলা হয় এগুলোকে। বা এইভাবে কনসেপচুয়াল প্রশ্ন আছে, যাদের নিজস্ব আলো রয়েছে তাদেরকে আমরা কি বলবো? দীপ্তময় বলবো, মানে লুমিনিয়াস বলবো, নাকি হচ্ছে নন লুমিনিয়াস বলবো? ওকে, এরকম ধরনের প্রশ্ন কিন্তু এক্সামে এসে থাকে। এবার আমরা পড়বো নন লুমিনিয়াস বডিজ, অর্থাৎ অউজ্জ্বল দেহ বা অদীপ্তময় দেহ যেটাকে বলা হয়ে থাকে। যে সকল বস্তু নিজে আলো বিকিরণ করে না কিন্তু স্ব উজ্জ্বল দেহ দ্বারা নির্গত আলোর দ্বারা দৃশ্যমান হয় তাদেরকে বলা হয় অউজ্জ্বল দেহ। মানে নিজের কোনো আলো নেই, অন্যের আলো তার উপরে এসে পড়লে তবে সে আলোকিত হতে পারে। ওকে, নিজের কোনো আলো জেনারেট করার কোনো ক্ষমতা নেই, তাকে বলবো নন লুমিনিয়াস, অর্থাৎ অউজ্জ্বল বা অদীপ্তময়। আশা করি ক্লিয়ার হয়েছে। যেমন এক্সাম্পল যদি বলতে পারি, আমরা চাঁদকে বলবো, চাঁদের নিজস্ব কোনো আলো আছে? নিজস্ব কোনো আলো নেই। এই চাঁদ হচ্ছে নন লুমিনিয়াস, অর্থাৎ অউজ্জ্বল দেহ বলতে পারো বা অদীপ্তময় দেহ বলতে পারো। ওকে, আমরা শুধুমাত্র চাঁদ দেখতে পারি কারণ সূর্য থেকে আলো প্রতিফলিত হয় বলে চাঁদের উপর, তাই আমরা চাঁদকে দেখতে পাই। চলো পরবর্তী আমরা ইনফরমেশনে চলে যাব। নেক্সট ইনফরমেশন হচ্ছে একটি উপাদান হিসেবে শ্রেণীবদ্ধ করা যেতে পারে কি কি, মানে এ ম্যাটেরিয়াল ক্যান বি ক্লাসিফাইড অ্যাজ, মানে একটি উপাদান হিসেবে শ্রেণীবদ্ধ করা কি কি যেতে পারে? উপাদান হিসেবে শ্রেণীবদ্ধ মানে পরপর ভাগগুলো উপাদান হিসেবে কি কি করা যেতে পারে? প্রথমেই আমরা আসবো ট্রান্সপারেন্ট। ট্রান্সপারেন্ট মানে তোমরা বুঝতে পারছো, স্বচ্ছ জিনিসকে আমরা কি বলি? হচ্ছে ট্রান্সপারেন্ট। মানে যে পদার্থগুলি বেশিরভাগ আপতিত আলোকে তাদের মধ্যে দিয়ে যেতে দেয় তাকে স্বচ্ছ বলে। দেখো তোমাদের আমি একটা বলি, এখানে ধরো একটা মাধ্যম রয়েছে,
এখান থেকে একটা আলো তুমি দিচ্ছ, ওকে, এখান থেকে একটা আলো হচ্ছে তুমি এখানে পাস করাচ্ছ, এই আলোটা পাস করে বাইরে বেরিয়ে গেল, তার মানে সেটা হয়ে যাবে ট্রান্সপারেন্ট, মানে স্বচ্ছ। মানে ধরো একটা কাঁচ রেখেছো, কাঁচের এদিক থেকে আলো দিলে কি হয়, নর্মাল কাঁচে আলোটা বাইরে বেরিয়ে যায় উল্টো দিক দিয়ে, তো এইটাকে বলবে ট্রান্সপারেন্ট, মানে স্বচ্ছ ছিল বলে তবে সেটা বেরিয়ে যাচ্ছে, মানে সেটাকে আমরা ট্রান্সপারেন্ট বলবো। মানে সমস্ত আলোটাই কিন্তু বেরিয়ে যাচ্ছে, আলোর সমস্ত পার্টিকেলটাই কিন্তু যেদিক থেকে দিচ্ছ আপাতিত করছো রশ্মিটা, উল্টো দিকে কিন্তু প্রত্যেকটা পার্টিকেলই কিন্তু বেরিয়ে যাচ্ছে। মানে আলো সম্পূর্ণরূপে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যখন চলে যায় তখন সেটাকে আমরা ট্রান্সপারেন্ট বা স্বচ্ছ বলে থাকি। আশা করি ক্লিয়ার হয়েছে। নেক্সট আমরা দেখবো হচ্ছে ট্রান্সলুসেন্ট। ট্রান্সলুসেন্ট যদি তোমরা বলে থাকো, ট্রান্সলুসেন্টের বাংলা যদি করতে চাও, এরও বাংলা কিন্তু স্বচ্ছ। কিন্তু এখানে ফিজিক্সের ভাষায় দুটোর মধ্যে তফাৎ আছে, ট্রান্সপারেন্ট আলাদা আর ট্রান্সলুসেন্ট আলাদা, একটুখানি তফাৎ আছে। কি তফাৎ? আমি বলেছি ট্রান্সপারেন্টে বেশিরভাগ আপতিত আলো তাদের মধ্যে দিয়ে কিন্তু যেতে পারে, মানে সমস্ত পার্টিকেলগুলো কিন্তু এক প্রান্ত থেকে অন্য প্রান্তে কিন্তু চলে যাবে ভেদ করে। কিন্তু ট্রান্সলুসেন্টে সেটা হবে না, ট্রান্সলুসেন্টে যাবে কিন্তু পুরোপুরি যাবে না, কিছু কিছু পার্টিকেল যেতে পারবে, সমস্ত পার্টিকেলটা যেতে পারবে না। ওকে, যেমন তেলযুক্ত কাগজ, ওকে, যেমন এর ভেতর যদি রাখো তাহলে কি হবে, এর ভেতর দিয়ে আলো যাবে কিন্তু গেলেও আলোটা পুরোপুরি যাবে না, আবঝা যাবে, যেটাকে বাংলায় বললে বুঝতে পারবে, আবঝা ধরনের যাবে, সেটাকে আমরা বলতে পারবো হচ্ছে ট্রান্সলুসেন্ট। তাহলে ট্রান্সপারেন্ট আর ট্রান্সলুসেন্টের মধ্যে পার্থক্যটা বুঝতে পারলে, ট্রান্সপারেন্টে হচ্ছে আলোর সমস্ত পার্টিকেল এক প্রান্ত থেকে অন্য প্রান্তে হচ্ছে চলে যেতে পারে, যেমন হচ্ছে তোমার প্লেন কাঁচ যদি আমরা রেখে দিই সেরকম। আবার ট্রান্সলুসেন্টের ক্ষেত্রে কি হবে না, আলোর সমস্ত পার্টিকেলগুলো হচ্ছে যেতে পারবে না, কিছু কিছু পার্টিকেল বা একটা দুটো পার্টিকেলই হচ্ছে শুধুমাত্র আলো ভেদ করে যেতে পারবে, সেটাকে আমরা ট্রান্সলুসেন্ট বলবো। আশা করি ক্লিয়ার হয়েছে। নেক্সট হচ্ছে অস্বচ্ছ, যেটাকে অপাকুই বলা হয়। অস্বচ্ছ মানে কি, যে সকল পদার্থের মধ্যে দিয়ে আপতিত আলো যেতে দেয় না তাদেরকে অস্বচ্ছ বলি। যেমন হচ্ছে আয়না, আয়নার এই প্রান্ত থেকে যখন আলো ফেলো সেটা প্রতিফলিত হয়ে রিফ্লেকশন হয়ে যাবে, সেটা কি আয়নার পিছন দিক দিয়ে কিন্তু সেটা বেরিয়ে যায় কি, যায় না। যেমন হচ্ছে কোনো ধাতু বা কাঠ, ওকে, বা দেয়ালে তুমি যদি আলো মারো তাহলে সেই আলোটা কি তোমার দেয়ালের পেছন পিঠ দিয়ে সেটা বেরোবে, বেরোবে না। এটা হচ্ছে অস্বচ্ছ, মানে যেখান দিয়ে আপতিত আলো যেতে পারে না, সেটা হচ্ছে অস্বচ্ছ বা অপাকুই বলা হয়। এবার হচ্ছে নেক্সট হচ্ছে ছায়া, মানে শ্যাডো। শ্যাডোটা কি, ছায়া একটি পর্দার অন্ধকার অঞ্চল, যখন একটি অস্বচ্ছ বস্তুর আলোর পথে স্থাপন করা হয়, যদি আলোর রেক্টিলাইনার প্রচারের কারণে হয়ে থাকে, যদি আলোর রেক্টিলাইনার প্রচারের কারণে যদি সেটা হয়ে থাকে। মানে দেখো তোমাদের আমি ক্লিয়ার করে দিচ্ছি এই ছায়াটা। দেখো, ছায়া একটা পদার্থের অন্ধকার অঞ্চল, মানে যে জায়গাটা ছায়া সৃষ্টি হবে সেটা হচ্ছে একটা অন্ধকার অঞ্চল সৃষ্টি হবে। ওকে, অস্বচ্ছ বস্তুর পথে কিন্তু স্থাপন করা হয়, স্বচ্ছ বস্তুর পথে কিন্তু যদি তুমি স্থাপন করো, মানে তোমাদের ইজিভাবে বললে যেটা বুঝতে পারবে, একটা ধরো একটা টর্চ লাইট নিয়েছো, টর্চ লাইটের আলোটা তুমি একটা জায়গায় ফোকাস করছো, ধরো একটা টর্চ লাইট নিয়েছো, টর্চ লাইটের আলোটা এখান থেকে ফোকাস করছো, এবার এর সামনে একটা কাঁচের বল রেখেছো, এই কাঁচের বলটার ওপর দিয়ে যদি তুমি দেখো তাহলে কি এখানে ছায়া সৃষ্টি হবে না, ছায়া সৃষ্টি হবে না, কেননা কাঁচ হচ্ছে তোমার কি ট্রান্সপারেন্ট, তাই এর ভেতর দিয়ে আলো প্রতিফলিত হয়ে চারিদিকে তোমার বেরিয়ে যাবে। ওকে, তাই এর ভেতর দিয়ে আলো যেহেতু বাইরে বেরিয়ে যাচ্ছে, তাই এটা কখনোই ছায়া সৃষ্টি করবে না। ছায়া তখনই সৃষ্টি করবে, এখানে কাঁচের বল রাখা যাবে না, এখানে অস্বচ্ছ বস্তুকে রাখতে হবে। এই জায়গাটা কি রাখতে হবে, অস্বচ্ছ বস্তুকে। এখানে একটা কাঠের কোনো জিনিস বা যেগুলো আলো তোমার কি করতে পারে, যেতে পারে না যার মধ্যে দিয়ে, ওকে, সেরকম কোনো ধাতু বা কাঠের কোনো বস্তু বা আদার্স কোনো জিনিস যেগুলো অস্বচ্ছ হয়, সেরকম কোনো বস্তুকে যদি তুমি এখানে রাখো তাহলে আলোটা এখান থেকে এসে এখানে বাধা পেয়ে কী হয়ে যাবে, তোমার ঠিকরে যাবে। ওকে, আর ঠিকরে যাওয়ার ফলে এই পার্শ্ববর্তী অঞ্চলে দেবে হালকা ছায়া সৃষ্টি হবে। তোমরা দেখেছো আলো যদি দেখো যে আলো যদি যেখান থেকে উৎস থেকে আসছে সেখানে যদি কোনো আমরা বাধা সৃষ্টি করি, সেই ছায়া সৃষ্টি হয় না আলোর সামনে দাঁড়িয়ে পড়লে, সেই যে ছায়াটা যে সৃষ্টি হচ্ছে এটাই বলা হচ্ছে ছায়া। ওকে, এবার ছায়ার অনেকগুলো ভাগ আছে, সেইগুলো একটু জানতে হবে। যে বিন্দুর উৎসর ক্ষেত্রে ছায়াটি সম্পূর্ণভাবে সংজ্ঞায়িত রূপরেখা দেয়, কিন্তু কীরকমভাবে না, সেইখানে দেখা যাবে যে আলোর বর্ধিত উৎসের ক্ষেত্রে ছায়ার দুটি স্বতন্ত্র অঞ্চল রয়েছে। মানে আলো যেখান থেকে উৎস হচ্ছে সেখান থেকে ছায়াকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটাকে বলা হয় হচ্ছে প্রচ্ছায়া আর একটাকে বলা হয় হচ্ছে উপচ্ছায়া। তোমরা নামগুলো শুনেছো, আমার জিওগ্রাফি পড়ানোর সময় আমি তোমাদের বলেছিলাম, ওকে, আমরা অর্থাৎ প্রচ্ছায়ার কথাটা, কেননা এটা তোমাদের চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ পড়ানোর সময় এখানে তোমাদের থাকে বিষয়টা। তাই এখানেও তোমাদের ফিজিক্সের বিষয়টা এখানে জেনে রাখবে যে প্রচ্ছায়া আর উপচ্ছায়া কি, ছায়ার দুটো পার্ট, একটা প্রচ্ছায়া একটা হচ্ছে উপচ্ছায়া। তোমাদের যদি একটা তোমাদের পিকচার দিই তাহলে তোমরা ডায়াগ্রামটা দেখে বুঝতে পারবে। ধরো এখান থেকে লাইট সোর্স আছে, তাহলে এই লাইট সোর্সের অনুযায়ী, ওকে, এই আলোটা তোমার আসছে এখান দিয়ে, আর এখান থেকে আলোটা তোমার যতটা বেস হবে সেই অনুযায়ী আলোটা থেকে যাবে। কিন্তু মোদ্দা কথা হচ্ছে গিয়ে এইখানে মধ্যখানে যদি একটা অস্বচ্ছ বস্তুকে আমি যদি রাখি তাহলে কি হবে, এইখান দিয়ে এই অস্বচ্ছ বস্তুটা যতটা পরিমাপ সেই অনুযায়ী একটা ছায়া সৃষ্টি করবে।
ধরো এখান থেকে আলোটা এইদিকে যাচ্ছে, ওকে, তাহলে এখান থেকে যখন আলোটা এইদিকে যাচ্ছে তখন এই যে অংশটা, একটা বস্তু আমি সামনে বাধার সৃষ্টি করেছি, তাহলে কি হবে, আলোটা তোমার বাধাপ্রাপ্ত হয়ে কি হবে, এই সোজা কিছুটা বেরিয়ে যাবে আলোটা এই সোজা কিছুটা বেরিয়ে যাবে। এবার যে অংশটা বস্তুর যতটা পরিমাপ সেই অংশটা দেখো কালো মতো হয়ে রয়েছে, মানে কি এই অংশের ছায়াটা সবথেকে ডিপ থাকে, এটাকে বলা হয় আমরা, অর্থাৎ পোচ্ছায়া বলা হয়। আর উপচ্ছায়া কোনটাকে বলা হয়, এই মূল অংশটা যেখানটা কালো মতো অংশ সবথেকে ডিপ ছায়া থাকে, তার পাশেও দেখবে হালকা ছায়া মতো অংশগুলো থাকে দুধারেই, সেটাকে বলা হয় হচ্ছে কি উপচ্ছায়া। তোমরা যদি বাড়িতে যদি তোমরা দেখো প্র্যাকটিক্যাল জিনিসগুলো করে, সেখানে তোমরা দেখতে পাবে কোনো মোমবাতি বা হারিকেলের সামনে তোমরা যদি, বা টর্চ লাইটের সামনে তোমরা যদি দেখো যেমন একটা হাত তুমি দিয়ে বাধা দিচ্ছ বা কোনো বস্তু তুমি রেখেছো, সেখানে দেখবে তার পেছন দিকটা পুরো ডিপ অন্ধকার হয়, কিন্তু তার পার্শ্ববর্তী অঞ্চলে দেখবে হালকা আলো থাকে, সেই হালকা আলোটাকে বলা হয় উপচ্ছায়া। আর যেখানটা ডিপ তোমার অন্ধকার হয়ে যাচ্ছে, পুরো ছায়াটা সৃষ্টি করছে, সেটাকে বলা হয় পোচ্ছায়া। তাহলে ছায়ার দুটো ভাগ, পোচ্ছায়া আর উপচ্ছায়া। আশা করি ক্লিয়ার হয়েছে। এবার তোমাদের একটু আগে যেটা বলছিলাম যে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের ক্ষেত্রে যে কেসটা হয়ে থাকে, সেটাও কিন্তু তোমাদের আমি একটা পিকচারের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি। এখান থেকে সূর্য আলো দেয়, যখন সূর্য আর পৃথিবীর মধ্যেখানে চাঁদ চলে আসে, তখনই হচ্ছে তোমার সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের যে ব্যাপারগুলো, যে ঘটনাগুলো ঘটে, আমি জিওগ্রাফি পড়ানোর সময় বলেছি। আর এখানে ওই বিষয়টা নিয়ে আমি আলোচনা করতে চাইছি না, আমি শুধু জাস্ট বোঝাতে চাইছি যে তোমাদের এখানে ছায়া উপচ্ছায়াটা, এখান থেকে সূর্যের আলোটা আসার পর এই চাঁদটা যেহেতু আছে, তাই চাঁদে এসে বাধাপ্রাপ্ত হচ্ছে, ওকে। তাই বাধাপ্রাপ্ত হওয়ার পর দেখো একটা ছায়া সৃষ্টি করছে, এই যে ডিপ অংশটা যে ছায়া সৃষ্টি করছে পৃথিবীর উপর পড়ছে, এইটাকে বলবো আমরা কি হচ্ছে তোমার উপচ্ছায়া আমরা। আর হচ্ছে তার পার্শ্ববর্তী অঞ্চলগুলো দেখো হালকা ছায়া অঞ্চল সৃষ্টি করছে, এটাকে বলা হবে উপচ্ছায়া, ওকে। তাই এই জায়গাগুলো কিন্তু তোমাদের জানতে হবে, এই জায়গাগুলো তোমরা জানলে তোমাদের দুটো জায়গায় কিন্তু কভার হয়ে যাবে, ওকে। ক্লিয়ার হলো বিষয়টা? আশা করি ক্লিয়ার হয়েছে তোমাদের সমস্ত ডাউটটা। চলো আমরা নেক্সট এবার চলে যাব মেন টপিকে, হচ্ছে আলোর প্রতিফলন। এতক্ষণ ধরে আমরা পড়লাম লাইট সম্পর্কে বেসিক কনসেপ্টগুলো, লাইট সম্পর্কে যে কটা ধারণা হয় লুসিয়েন্টে ছিল এবং যেগুলো লুসিয়েন্টে ছিল না সেগুলো তোমাদেরকে আমি কভার করে দিলাম। আলো সম্পর্কে এইটুকু জানলে তোমাদের আলোটা কভার হয়ে গেল। এবার আমরা জানবো আলোর একটা মেন টপিক, আলোর প্রতিফলন, রিফ্লেকশন অফ লাইট, এইটা সম্পর্কে এবার আমরা জানবো। দেখো আলোর যে প্রতিফলন হয়, এই আলোর প্রতিফলনকে সাধারণত আমরা দুটো ভাগে ভাগ করি, একটা নিয়মিত প্রতিফলন রেগুলার রিফ্লেকশন, আর একটা হচ্ছে বিক্ষিপ্ত প্রতিফলন অর্থাৎ ডিফিউজড রিফ্লেকশন, ওকে। এবার আমরা জানবো নিয়মিত প্রতিফলন কি, বিক্ষিপ্ত প্রতিফলন কি, কিন্তু তার আগে আমাদের জানতে হবে আলোর প্রতিফলনটা কি, তবে তো আমরা জানবো নিয়মিত প্রতিফলন আর বিক্ষিপ্ত প্রতিফলন, ওকে। এবার আমরা চলো দেখে নিই আলোর প্রতিফলন কি বলে, আলোর প্রতিফলন কাকে বলে, আলোর প্রতিফলন সম্পর্কে সমস্ত ইনফরমেশনটা জানবো। যারা যে ক্লাসটা প্রথম দেখছো অবশ্যই এটা লাইক করে শেয়ার করে দিতে ভুলো না ক্লাসটা, আর এরকম ধরনের ক্লাস পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে যারা নতুন আজকে সাবস্ক্রাইব করে রাখবে। চলো আমরা আলোর প্রতিফলনটা ডিটেলসে আমরা বুঝে নিই এবার খুব ইজিভাবে, ওকে। যেগুলো এক্সাম ওরিয়েন্টেড প্রশ্ন, এখান থেকে প্রশ্ন এক্সামে খুবই আসে, তাই আমরা খুব ইজিভাবে আলোর প্রতিফলনটা, রিফ্লেকশন অফ লাইটটা বুঝে নেবো, ওকে। দেখো আলোর প্রতিফলন বলতে প্রথমেই যেটা আমাকে জানতে হবে, রিফ্লেকশন অফ লাইট, আলোর প্রতিফলন। আলোর প্রতিফলনটা কি? আলো একটি মাধ্যমে চলমান, যখন পৃষ্ঠ বা অন্য মাধ্যমে পড়ে আলোর কিছু অংশ একই মাধ্যমে ফিরে আসে, দুটি মাধ্যমের ইন্টারফেস, প্রথম মাধ্যমে আলো ফিরে আসার এই ঘটনাকে আলোর প্রতিফলন বলে। এইটা হচ্ছে তোমাদের লুসিয়েন্টের ইনফরমেশন, বোঝা গেল? কিন্তু এই লুসিয়েন্টের ইনফরমেশনটা পড়ে অনেকের মাথার উপর দিয়ে চলে যাবে, তাই আমি এটাকে সোজাভাবে তোমাদের আমি একটু বুঝিয়ে দিচ্ছি আলোর প্রতিফলনটা কি। দেখো আলো আমাদেরকে যে বস্তুগুলো দেখতে সক্ষম করে, যা থেকে আসে এবং যেটা থেকে প্রতিফলিত হয়, তাহলে আলো আমাদের সেই বস্তুগুলোকে দেখতে সাহায্য করবে যেখান থেকে আলো প্রতিফলিত হবে। আলো যদি প্রতিফলিত না হয় তাহলে আমরা সেই জিনিস দেখতে পাবো না। তাহলে আলোর প্রতিফলনটা কি না, আলো আমাদেরকে চোখ দিয়ে দেখতে শনাক্ত করে কোনো বস্তুর পৃষ্ঠে যদি আলো পড়ে, ধরো একটা বল রয়েছে, বলটা আমরা তখনই দেখতে পাবো সেই বলটার উপর কোনো না কোনো থেকে আলো এসে পড়েছে, সেটা রিফ্লেক্টেড হয়েছে বলেই আমরা সেটা দেখতে পাচ্ছি। তাহলে এইরকম যে কোনো বস্তুর আলো পড়লে তার কিছু অংশ কিন্তু আলো ফেরত পাঠাবেই। তাহলে আলো পড়ে ফেরত যে পাঠাচ্ছে, এই ফেরত পাঠানোর যে ঘটনাটা, যে রশ্মিগুলো ফেরত যাচ্ছে, এই প্রক্রিয়াটাকে আমরা আলোর প্রতিফলন বলি। একটা ডায়াগ্রামের সাহায্যে তোমাদের আমি বোঝানোর চেষ্টা করছি। ধরো এটা একটা প্লেন মিরর, এই যে কালারিংটা তোমরা দেখতে পাচ্ছ, এটা একটা প্লেন মিরর, ওকে। প্লেন মিরর মানে সমতল আয়না। ধরো এবার এখান থেকে ধরো কোনো একটা আলো হচ্ছে তোমার ফেলা হচ্ছে, এই আলোটা এই সোজা এসে তোমার কি হচ্ছে, এখানে পড়ছে, ওকে। এই যে আলোটা এসে পড়ছে, আলোটা পড়ার পর এই প্লেন মিররের উপর পড়ার পর আলোটা কি হবে, রিফ্লেক্ট হয়ে যাবে, আবার প্রতিফলিত হয়ে বেরিয়ে যাচ্ছে এই সোজা, তাই তো? তাহলে এই সোজা যে বেরিয়ে গেল আলোটা, এখান থেকে আলোটা এলো, এখান থেকে বেরিয়ে গেল, আমরা দেখছি কোথায় বলো তো, এইখান থেকে কিন্তু আমরা দেখছি, এখান থেকে আমরা দেখছি না, এখান থেকে আলোটা এসে এখানে পড়েছিল, প্রতিফলিত হয়ে বেরিয়ে যাওয়ার পর আমরা এখান থেকে চোখ দিয়ে দেখতে পাচ্ছি, ওকে। তাহলে এই যে আলোটা এসে প্রতিফলিত হয়ে বেরিয়ে গেল,
এই প্রতিফলিত হয়ে বেরিয়ে যাওয়ার ঘটনাটি, যে রশ্মিগুলো বেরিয়ে যাচ্ছে, এইটাকে আমরা বলবো হচ্ছে আলোর প্রতিফলন, মানে রিফ্লেকশন। আলো এসে যে আলোর কণাগুলো রিফ্লেক্ট হয়ে যায় তাকে আমরা আলোর প্রতিফলন বলবো। ওকে, আর আলোর প্রতিফলনটা তোমাদের ক্লিয়ার হয়েছে। এবার দেখো, এখানে অনেকগুলো কনসেপ্ট তোমাদেরকে বুঝতে হবে, শুধু এইটুকুন বুঝলে হবে না। এই যে একটা সমতল আয়না আমি এটা নিয়েছি, এটা একটা কি সমতল আয়না, মানে প্লেন মিরর। এবার এই প্লেন মিররের উপরে যে আলো এসে পড়ছে, এই আলো এসে পড়াটাকে কি বলা হয়? ইনসিডেন্ট রে। ইংলিশে কি বলা হয়? ইনসিডেন্ট রে। বাংলায় কি বলা হয়? আপতিত রশ্মি। কি বলবো? আপতিত রশ্মি। মানে যেটা এসে ইনসিডেন্ট রেটা পড়ে সেটাকে বলা হয় আপতিত রশ্মি। এইটা এসে এই বিন্দুতে হচ্ছে তোমার হচ্ছে পয়েন্ট আউট হচ্ছে, মানে এটা হচ্ছে পয়েন্ট। এইখান থেকে এসে আলোটা কি হচ্ছে? আবার এই সোজা বেরিয়ে চলে যাচ্ছে। এই সোজা যে বেরিয়ে চলে যাচ্ছে এটাকে বলা হবে রিফ্লেক্টেড রে। রিফ্লেক্টেড রে মানে প্রতিফলিত রশ্মি। তার মানে যেটা আলো আসে সেটাকে বলা হয় আপতিত রশ্মি বা ইনসিডেন্ট রে। যে আলোটা বেরিয়ে যাচ্ছে প্রতিফলিত হয়ে তাকে বলা হয় রিফ্লেক্টেড রে বা প্রতিফলিত রশ্মি। আশা করি ক্লিয়ার হয়েছে এইটুকুন। আর একটা জিনিস তোমাদের জানতে হবে, এই যে তোমাদের একটা মধ্যিখানে লাইন টানা হয়েছে, এটা হচ্ছে কাল্পনিক লাইন, যেটাকে বলা হয় ইকুয়ালস, অর্থাৎ সমভাবে একটা লাইন টেনে দেওয়া হয়েছে, এটা কাল্পনিক কিন্তু। এবার এই লাইনটার সাপেক্ষে তোমরা দেখো, এই যে আলোটা আসছে, আপতিত রশ্মিটা আসছে, এখানে একটা কোণ উৎপন্ন হয়। ওকে, এখানে একটা কি উৎপন্ন হয়? কোণ উৎপন্ন হচ্ছে এইটুকুন। এই কোণটাকে আমরা কি বলবো? অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স মানে কি? আপাতন কোণ। এটাকে আমরা বলবো আপাতন। এইটুকুন কোণটাকে কিন্তু বারবার বলছি না, এইটুকুনটা, এই যে কাল্পনিক আমি লেখাটা মিডিলে টেনেছি 90 ডিগ্রি, এইটার হচ্ছে সাপেক্ষে এই যে কোণটা, এই আপাতিত রশ্মিটা যে এসছে তার সাপেক্ষে যে কোণটা উৎপন্ন হচ্ছে এটা হচ্ছে আপাতন কোণ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর এই যে প্রতিফলিত হয়ে যাচ্ছে যে অ্যাঙ্গেলে, আর এই যে ইকুয়েটারটা আমি চেনে রেখেছি, এই যে অ্যাঙ্গেলটা, এইটুকুন অ্যাঙ্গেলটাকে আমরা বলবো হচ্ছে কি? অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন, অর্থাৎ প্রতিফলন কোণ। আশা করি তোমাদের বিষয়টা ক্লিয়ার হলো, যে কোনটাকে আপাতন কোণ বলে, কোনটাকে প্রতিফলন কোণ বলে। এবার আর একটা জিনিস জানবে, এই আপাতন কোণের যে মানটা, মানে এইটুকুন যে অ্যাঙ্গেলটা সৃষ্টি হয়েছে আর এই যে অ্যাঙ্গেলটা সৃষ্টি হয়েছে, এই দুটো অ্যাঙ্গেল কিন্তু ইকুয়াল, অর্থাৎ সমান। মানে এইটুকুন কোণ যদি তোমার 30 ডিগ্রি হয়, তাহলে এইটুকুন কোণও কিন্তু তোমার 30 ডিগ্রি হবে। এইটা কিন্তু ভাইটাল ইম্পর্টেন্ট, তোমাদের এটা মাথায় রাখতে। ইকুয়াল আপাতন কোণ যত হয় প্রতিফলন কোণও হচ্ছে সেম হয়। কেন? প্লেন মিররে যদি কোনো রশ্মি আপতিত রশ্মি পড়ে, তাহলে সেই যে আলোটা প্রতিফলিত হচ্ছে, দুটো কোণ হচ্ছে কি থাকে? সমান থাকে। মানে জন্য আপাতন কোণ আর প্রতিফলন কোণ দুটো সমান, এটা কিন্তু মাথায় রাখতে হবে তোমাদের। এখান থেকে প্রশ্ন আসে নিউমেরিক্যাল, আমি যখন নিউমেরিক্যাল করাবো তখনও তোমাদের আমি করাবো। ওকে, তাহলে আপাতত এখন এইটুকুন তোমরা বুঝতে পারলে, আপতিত রশ্মি কাকে বলে, প্রতিফলিত রশ্মি কাকে বলে, আর আপাতন কোণ কোনটাকে বলে, প্রতিফলন কোণ কোনটাকে বলে। আর আপাতন কোণ প্রতিফলন কোণ দুটো হচ্ছে ইকুয়াল, মানে সমান। ওকে, মানে এই কোণটা যদি 40 হয়, এও 40 হবে, মানে এ যা হবে এও তাই হবে, মানে এও যা হবে এও তাই হবে। ওকে, ক্লিয়ার হয়েছে? এবার এখান থেকে একটা আরেকটা জিনিস তোমরা মনে রাখবে। এবার ধরো আমি এইটুকুন অংশটা নিয়েছি, এই যে অংশটা এইখানটা, ওকে, এখানটা আর এইখানটা, এইটুকুন অংশটা। ওকে, এটা তাহলে কত ডিগ্রি হবে বলো? এটা হচ্ছে 90 ডিগ্রি কোণ উৎপন্ন। এই গোটাটা কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে? 90 ডিগ্রি। এটা ভালো করে বুঝবে, এটা 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। এবার তোমাকে প্রশ্ন করা হলো, এই যে 90 ডিগ্রি কোণটা উৎপন্ন হচ্ছে, তাতে তোমাকে প্রশ্নে বলে দেওয়া হলো যে একটা জায়গা থেকে, একটা উৎস থেকে আলোক রশ্মি প্লেন মিররের উপর পড়ে। এটা হচ্ছে প্লেন মিরর। এই প্লেন মিররের উপর পড়ার পর কোণ উৎপন্ন হয় হচ্ছে তোমার 60 ডিগ্রি, তোমাকে বলে দেওয়া হলো। তাহলে তোমাকে প্রশ্ন করা হচ্ছে আপাতন কোণ কত হবে, তাহলে তুমি কি করে বার করবে? তাহলে টোটালটা তো হচ্ছে 90 ডিগ্রি, এটা তো 90 ডিগ্রি কোণ উৎপন্ন হচ্ছে, তাহলে এখানে 60 ডিগ্রি বলে দিয়েছে তোমার হচ্ছে আপতিত রশ্মির কোণটা। তাহলে আপাতন কোণ কত হবে? 90 মাইনাস 60 মানে হচ্ছে 30। ওকে, তাহলে 30 ডিগ্রি হবে তোমার আপাতন কোণ। এইভাবে কিন্তু এখানে ক্যালকুলেশনগুলো করা হয়ে থাকে। সেম হচ্ছে তোমার প্রতিফলনের ক্ষেত্রে, এই দিকটা তোমাকে যদি ধরা হয় তাহলে এই দিকটা তোমার 90 ডিগ্রি, তাহলে এটার টোটালটা 90 ডিগ্রি। এবার এখানে যদি তোমাকে বলে দেওয়া হয় এইটা 60 ডিগ্রি, তাহলে এইটা কত? প্রতিফলিত কোণ কত হবে? তাহলে এটাও তোমার 30 ডিগ্রি হবে, কেননা 90 মাইনাস 60 সমান হচ্ছে 30ই হয়। এবার যদি প্রশ্নটাকে ঘুরিয়ে আসে যে প্রতিফলন কোণ হচ্ছে তোমার 30 ডিগ্রি, তাহলে প্রতিফলিত রশ্মি এবং মিররের মধ্যে হচ্ছে কোণ কত হবে? 60 ডিগ্রি হবে, কেননা 90 থেকে 30 বাদ দিলে 60 হয়। ওকে, সেম কোশ্চেন কিন্তু এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে আসে, তাই এই জায়গাগুলো তোমাদের কিন্তু ক্লিয়ার রাখতে হবে। প্রশ্ন যেভাবে দেবে তোমরা কিন্তু সেইভাবে করবে। আশা করি এই জায়গাটা তোমাদের ডিটেলসটা ক্লিয়ার হয়েছে। আলোর প্রতিফলন ক্লিয়ার হলো, এবং এখান থেকে কী কী নিউমেরিক্যাল আসতে পারে আপাতন কোণ, প্রতিফলন কোণ থেকে, সেটা তোমরা বুঝতে পারলে A to Z। আশা করি তোমরা টোটালটা বুঝতে পেরেছো। কোনো ডাউট থাকলে তোমরা আমাকে বলবে অবশ্যই, তাহলে সেই ডাউটটা তোমাদের আমি ক্লিয়ার করে দেবো। ওকে, চলো আমরা নেক্সট ইনফরমেশনে দেখে নেব যে প্রতিফলনের যে নিয়মের কথাটা আমি বলছিলাম, যে ল অফ রিফ্লেকশন, দুটো ল আছে প্রতিফলনে, সেই দুটো ল তোমাদের কিন্তু জেনে নিতে হবে। ফার্স্ট ল হচ্ছে প্রতিফলনের আপাতিত রশ্মি, ওকে, প্রতিফলিত রশ্মি এবং আপাতিত বিন্দুতে প্রতিফলন পৃষ্ঠ থেকে স্বাভাবিক সব একই সমতলে থাকে। আমি ক্লিয়ার করে দিচ্ছি বিষয়টা।
এই যে আমরা পড়ে এলাম আপাতিত রশ্মিটা, আমরা এই জায়গাগুলো ক্লিয়ার করে নিয়েছি আগে, কোনটাকে আপাতিত রশ্মি, কোনটাকে আপাতন কোণ, প্রতিফলিত রশ্মি বলে, আমরা জানি এগুলো। এবার দেখো এই আপাতিত রশ্মি মানে কি, এই যে আলোটা আসছে এটাই হচ্ছে আপাতিত রশ্মি। এই আপাতিত রশ্মি এবং এই যে বেরিয়ে যাচ্ছে প্রতিফলিত, এটাকে বলা হয় প্রতিফলিত রশ্মি। সরি, এই আপাতিত রশ্মিটা যে এসে যে বিন্দুতে মিলিত হচ্ছে, এই যে বিন্দুটা এইখানটা আয়নার উপর এসে মিলছে প্লেন মিররের উপর, এটা তো প্লেন মিরর, এই প্লেন মিররের উপর এই জায়গায় বিন্দুটা এসে মিলছে আপাতিত রশ্মিটা, এটাকে বলা হয় আপাতিত বিন্দু। এটা কিন্তু এই প্রতিফলনটা যে হচ্ছে, প্রতিফলনের যে নিয়ম, সেই নিয়মে কিন্তু অবশ্যই সেটাকে সমতলে থাকতে হবে। ওকে, বোঝা গেল? এটা হচ্ছে একটা পয়েন্ট। 2 নম্বর হচ্ছে প্রতিফলনের সূত্র হচ্ছে প্রতিফলন কোণ আপাতন কোণের সমান, যেটা আমি একটু আগে তোমাদের বলে দিয়েছি। এই যে আপাতন কোণটা যেটা রয়েছে এটাই প্রতিফলন কোণের সমান হয়, বা এটাও তোমরা বলতে পারো এই প্রতিফলন কোণ হচ্ছে ইকুয়াল টু হচ্ছে তোমার আপাতন কোণ। এখান থেকে এই কোণটা যেটা হবে আর এখান থেকে এর কোণটা কিন্তু সেম হবে। তাই এই জায়গাটা কিন্তু 2 নম্বর পয়েন্টটা কিন্তু বলছে। তাই এই জায়গা কিন্তু তোমাদের কিন্তু জানতে হবে প্রতিফলনের দুটো নিয়ম আছে। ওকে, ল অফ রিফ্লেকশন, এই জায়গাটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই দুটো জায়গা কিন্তু অবশ্যই তোমরা মনে রাখবে, এখান থেকে কিন্তু প্রশ্ন হয়। যখন আলোকরশ্মি মসৃণ পৃষ্ঠে পড়ে তখন প্রতিফলন কোণ আপাতন কোণের সমান হয়। ওকে, মসৃণ পৃষ্ঠে পড়লে তবেই কিন্তু আপাতন কোণ প্রতিফলন কোণের সমান হবে। যদি যেটা মসৃণ পৃষ্ঠতে না পড়ে, অর্থাৎ প্লেন মিররের উপর এটা পড়েছে বলে এই কোণটা আর এই কোণটা সেম হচ্ছে, যদি এটা প্লেন মিরর না হয়ে যদি এটা বিক্ষিপ্ত কোনো জায়গা হতো তাহলে কিন্তু এই কোণটা কিন্তু এক হতো না। এইখান থেকে প্রশ্ন উঠে আসছে, যেটা আমরা প্রথম দিকে পড়েছিলাম, যে আলোর প্রতিফলনকে আমরা দুটি ভাগে সাধারণত ভাগ করি, নিয়মিত আর বিক্ষিপ্ত। ওকে, এইটা হচ্ছে নিয়মিত প্রতিফলনের মধ্যে কাজ করে যাচ্ছে অ্যাকচুয়ালি। কি না, আলো যখন হচ্ছে কি হয়, একটা সমান্তরাল রশ্মিগুচ্ছ হিসাবে যখন প্রতিফলিত হচ্ছে, তাহলে কি হতে হবে, তাহলে মসৃণ হতে হবে। মানে এইখানে যদি মিররটা, এইখানে যদি মসৃণ তলে যদি আলো যদি প্রতিফলিত হয় মসৃণ তলের ওপর, ওকে, কোনো মসৃণ তলের উপর যদি আলো প্রতিফলিত হয় তাহলে সেটা রিফ্লেক্ট হয়ে যাবে, এবং মধ্যিখানে যে এই যে ডিফারেন্ট হচ্ছে, মধ্যিখানে যেই দুটো কোণ উৎপন্ন হবে, আপাতন কোণ প্রতিফলন কোণ দুটো সেম হবে। কিন্তু যদি দেখা যায় যে এটা এবড়ো খেবড়ো কোনো জায়গা রয়েছে, তাহলে কিন্তু আলো ধরো সোজা এলো আর এসে কিন্তু সমান্তরালে বেরিয়ে যাবে না, সেই আলোটা হচ্ছে ঠিকরে উল্টো দিকে কিন্তু বেরিয়ে যাবে। আবার ধরো এখানে এসে আলো পড়ছে, সেটা ধরো উল্টো দিকে চলে যাবে। তাই এই রকম ধরনের জিনিসগুলো হয়ে যাবে বিক্ষিপ্তর ক্ষেত্রে, সেটা হবে বিক্ষিপ্ত প্রতিফলন। ওকে, কিন্তু প্লেন মিররের উপর যদি পড়ে বা প্লেন কোনো বস্তুর উপর যদি পড়ে আলো, তাহলে কিন্তু সেটা আপাতন কোণ প্রতিফলন কোণ সমান হবে। কিন্তু যদি সেটা বিক্ষিপ্ত কোনো অঞ্চলের উপর পড়ে তাহলে কিন্তু সেটা প্রতিফলন কোণ এবং হচ্ছে আপাতন কোণ দুটো কিন্তু সেম হবে না। এই জায়গাটা মনে রাখবে। এই জায়গা থেকে দুটোভাবে ডিফারেন্স করা হয় আলোর প্রতিফলনকে, একটা নিয়মিত, একটা হচ্ছে বিক্ষিপ্ত। এটাকে বলা হয় নিয়মিত প্রতিফলন, এটাকে বলা হয় বিক্ষিপ্ত প্রতিফলন। ওকে, ক্লিয়ার হয়েছে? আপাতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং পৃষ্ঠ সব একই সমতলে থাকে কিন্তু এই প্রতিফলনের নিয়মের মধ্যে। আশা করি তোমাদের একদম ইজি ভাষা তোমাদের বোঝাতে পেরেছি আমি। ওকে, চলো আমরা নেক্সট এবার দেখে নেব সমতল আয়না থেকে প্রতিফলন কিভাবে হয়, মানে রিফ্লেকশন ফ্রম প্লেন মিরর। প্লেন মিরর সমতল আয়না। ওকে, সমতল আয়না বলতে কি, এরকম প্লেন মিরর। সমতল আয়না থেকে প্রতিফলিত কিভাবে হয় সেটা আমরা কিন্তু জানবো। এতক্ষণ আমরা প্রতিফলন সম্পর্কে জানলাম, প্রতিফলন কি, প্রতিফলনের বৈশিষ্ট্য কি, তার ল আছে দুটো, সেই বিষয়ে জানলাম, কোনটা আপাতন কোণ বলে সেটা জানলাম। এবার আমরা জানবো সমতল আয়না থেকে প্রতিফলন কিভাবে হয় সেই বিষয় সম্পর্কে কিছু ইনফরমেশন, কিছু বৈশিষ্ট্য। দেখো, সমতল আয়নার প্রতিফলন। সমতল আয়না তোমাদের বিষয়টাই বলে রাখি, এটা ধরো একটা সমতল আয়না, এর ওপর আলো ধরো প্রতিফলিত হচ্ছে, তাহলে সেটা কি হবে, প্রতিফলিত হয়ে যাবে। তুমি যতগুলোই তুমি ফেলো না কেন এভাবে প্রতিফলিত হয়ে যাবে, তাই তো? তো এই যে প্রতিফলিত হচ্ছে আলো এসে সমভাবে আসছে, তো এই যে আসছে আপাতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মি, এই খানটা জিনিসটা হচ্ছে তোমার কি হচ্ছে, তোমার সমতল আয়নার ক্ষেত্রে কিন্তু এটা ঘটে থাকছে, রিফ্লেকশন অফ প্লেন মিরর। তাহলে এতে করে কি হবে না, ছবিটি ভার্চুয়াল হবে এবং অসৎ হবে। ভার্চুয়াল অসৎ বলতে কি, ভার্চুয়াল বলতে অ্যাকচুয়ালি জিনিসটা কি, মানে সেটা অরিজিনাল নয়, ভার্চুয়ালি থাকে। যেমন হচ্ছে আমরা ফেসবুক, হোয়াটসঅ্যাপ এইসব জায়গায় আমরা কারোর সাথে কথোপকথন করে থাকি। তো এই যে জিনিসটা বা ভিডিও কলের মাধ্যমে কিন্তু ভার্চুয়ালি তুমি সেটা জিনিসটা দেখতে পাচ্ছ, তুমি তাকে ফিল করতে পারছো, কিন্তু তুমি তাকে টাচ করতে পারছো না। এটা হচ্ছে ভার্চুয়াল, মানে সেটা অসৎ। এই হচ্ছে তোমার অসতের কাহিনী। অসৎ হচ্ছে হবে তোমার হচ্ছে প্লেন মিররের ক্ষেত্রে ছবিটা সবসময়, প্লেন মিররের ছবি কিন্তু সবসময় কি হবে, অসৎ হবে, কোনো সময় সেটা কিন্তু তোমার সৎ হবে না। ওকে, এটা খণ্ডটন, এটা দ হবে। ওকে, এটা দ হবে, এটা অসৎ হবে। ওকে, দয় অসন্ত, তার স্পেলিংটা একটু মিস্টেক হয়ে গেছিলো, এটা হচ্ছে সৎ হবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। তাই অসৎ আর হচ্ছে ভার্চুয়াল, অসতেরই ইংরেজি হচ্ছে ভার্চুয়াল। ওকে, এবং পার্শ্বীয়ভাবে উল্টানো। ওকে, আয়নাতে আমরা কি দেখি, যদি ধরো তোমাদের বাড়িতে যে আয়নাগুলো রয়েছে সেখানে যদি তোমরা দাঁড়াও তার সামনে, তাহলে আমরা কি দেখি, পাশে উল্টানো থাকে ছবিটা। তো এই অংশটা হচ্ছে পার্শ্বীয় উল্টানো সমতল আয়নার ক্ষেত্রে হয়ে থাকে, মানে সমতল আয়নার ক্ষেত্রে এটা হবে ভার্চুয়াল হবে এবং ল্যাটারালি ইনভার্টেড হবে।
এই লাইনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওকে, নেক্সট একটা পয়েন্ট দেখবো, ছবির আকার বস্তুর সমান হবে। মানে ছবির যে আকারটা, অর্থাৎ ধরো তুমি আয়নার সামনে দাঁড়িয়েছো, তোমার যে ছবিটা যেমন দেখতে সেটা বস্তুর সমানই তুমি কিন্তু আয়না দেখতে হবে, অন্যরকম দেখতে পাবে না। এটা সমতলের ক্ষেত্রে বলছি, বারবার ধরে মাথায় রাখবে, এগুলো যা পয়েন্টগুলো পড়বো সমস্তটা সমতল আয়নার ক্ষেত্রে প্রতিফলনে পড়ছি। সমতল আয়নার প্রতিফলন কি হয়, এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন এক্সামে থাকে, তাই এই জায়গাগুলো তোমাদের কিন্তু মুখস্থ করে রাখতে হবে। ওকে, তাহলে ছবির আকার বস্তুর কিন্তু সমান হয়। নেক্সট পয়েন্ট দেখো, আয়না থেকে ছবির দূরত্ব আয়না থেকে বস্তুর দূরত্বের সমান হবে। অর্থাৎ তুমি যদি একটা প্লেন মিররের সামনে দাঁড়াও, তাহলে আয়না থেকে ছবির দূরত্বে তুমি যতটা থাকবে, বস্তুর দূরত্ব কিন্তু সেম আয়না থেকে ততটা দূরত্বে থাকবে। বোঝা যাচ্ছে? প্লেন মিররের ক্ষেত্রে কিন্তু বারবার আমি উল্লেখ করছি। এবার দেখো, এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, যদি কোনো বস্তু ভি গতির সাথে সমতল আয়নার দিকে চলে যায় বা কাছে আসে, তাহলে ছবি বস্তুর সাপেক্ষে 2v গতির সাথে সমতল আয়নার দিকে চলে যাবে বা দূরে চলে যাবে। মানে আমি তোমাদের জিনিসটা ক্লিয়ার করে দিচ্ছি। ধরো এখানে একটা আয়না রয়েছে, ওকে, সমতল আয়না, প্লেন মিররের কথা বলা হচ্ছে। ওকে, প্লেন মিরর। এবার ধরো একটা কোনো বস্তু রয়েছে, কোনো গাড়ি বলো বা বস্তু, ব্যক্তি, যা খুশি বলতে পারো, কোনো একটা বস্তু, এটা ধরো এই দিকে যাচ্ছে সমতল আয়নার দিকে। এটা যত গতিতে যাবে, যদি ধরো ভি গতিতে যাচ্ছে এর দিকে, আয়নার দিকে, এটা ধরো আয়না রয়েছে। ওকে, এটা ধরো আয়না রয়েছে, এই আয়নার দিকে সে ভি গতিতে যাচ্ছে। তাহলে যদি কোনো বস্তু ভি গতির সাথে সমতল আয়নার দিকে যায়, বা তোমার এই দিক থেকেও যদি সেমভাবে যদি আসে ভি গতি নিয়ে আয়নার দিক থেকে, তাহলে কি হবে, সেই বস্তুর সাপেক্ষে যে বস্তুটা এই দিকেই যাচ্ছে আয়না থেকে দূরে সরে, বা ওর দূর থেকে আয়নার দিকে সরে আসে, এই যে ভি গতি নিয়ে যে আসছে, তা বস্তুর সাপেক্ষে 2v গতির সাথে সমতল আয়নার দিকে কিন্তু সরে যাবে। মানে আয়নাতে যখন আমরা প্রতিফলনটা দেখব, এটা ধরো আমরা রিয়েলে রয়েছে, এটা ধরো রিয়েল অংশটা, এবার আয়নাতে তো ছবিটা আমরা দেখতে পাবো, এই আয়নায় যে ছবিটা দেখতে পাবো সেই গতিটা কিন্তু ডবল হয়ে যাবে। এ যদি ভি গতি নিয়ে যায়, তাহলে আয়নাতে আমরা দেখবো 2v গতি নিয়ে যাচ্ছে। অর্থাৎ এই যদি 4 কিলোমিটার পার স্পিডে যদি আয়নার সামনে থেকে দূরে ছুটে চলে যায়, তাহলে আমরা আয়নাতে আমরা দেখতে পাবো কি না, হচ্ছে 8 কিলোমিটার পার আওয়ার গতিতে হচ্ছে আয়নার দিকে ছুটবে, এরকম বিষয়টা। ওকে, সেম হচ্ছে তুমি দিকেই যাও আর হচ্ছে তোমার অন্য দিক থেকে আয়নার দিকে আসো না কেন, সেম কাজটা কিন্তু করবে। এই জায়গাতে কিন্তু নিউমেরিক্যালে প্রশ্ন আসে, তাই এই জায়গাটা ভালো করে বুঝতে হবে যে রিয়েলে যদি কোনো বস্তু যদি ভি গতি নিয়ে যায় আয়নাতে, সমতল আয়নার ক্ষেত্রে, তাহলে এটা 2v গতিতে কিন্তু আয়নায় প্রতিফলিত হবে। এটা বুঝতে পেরেছো তোমরা? চলো আমরা নেক্সট পয়েন্ট দেখে নেব। 5 নম্বর পয়েন্ট দেখো, যদি একটি সমতল দর্পণ একটি কোণ থিটা দ্বারা ঘোরানো হয়। এবার বলবে থিটাটা কেন, থিটা কি? থিটা আমরা এই কারণে নিয়ে থাকি, থিটার মান আমরা যে কোনো মান এখানে বসাতে পারি। মানে কোণের মানটা আমি 10, 20, 30, 40, 50, 60 যে কোনো আমরা একটা কোণ নিতে পারি, সেটাকে আমি এখানে থিটা দ্বারা ডিনোট করছি। মানে থিটা দ্বারা ঘোরানো হয়, মানে যদি সমতল দর্পণে একটি কোণকে যদি থিটা দ্বারা ঘোরানো হয় এবং আপাতিত রশ্মিকে যদি স্থির রেখে সেটা ঘোরানো হয়, তাহলে প্রতিফলিত রশ্মি কিন্তু 2 থিটা দ্বারা ঘোরানো হতে হবে। এখান থেকে নিউমেরিক্যালে প্রশ্ন দেয়, বিশেষ করে তো এইখান থেকে খুবই প্রশ্ন আসে 4 নম্বর পয়েন্টটা থেকে, 5 নম্বরটা থেকেও আসে কিন্তু অল্প আছে। আর একটা দেখো, একটি সমতল আয়না তার সম্পূর্ণ চিত্র দেখতে একজন ব্যক্তি তার উচ্চতার অন্তত অর্ধেক আয়নার প্রয়োজন হবে। এই পয়েন্টটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ধরো তোমার সামনে যে আয়নাটা রয়েছে, একটা বস্তু রয়েছে আয়নার সামনে, সেই বস্তুটাকে তুমি আয়নায় দেখবে। ওকে, তাহলে দেখতে গেলে আয়নাটার হাইট কত হতে হবে? আয়নাটার হাইট, যে বস্তুটা তুমি দেখতে চাইছো তার হাইটের অর্ধেক আয়নার হাইট হতে হবে, তবেই তুমি সেই বস্তুটাকে সম্পূর্ণ দেখতে পাবে। আমি সাপোজ একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো তুমি একজন 6 ফুটের একটা মানুষ, তুমি 6 ফুটের হাইটের তুমি একজন ব্যক্তি, তুমি আয়নাতে তোমার ছবিটা পা থেকে মাথা পর্যন্ত দেখতে চাও, তাহলে তুমি কিভাবে দেখবে? তাহলে তোমার আয়নাতে যদি ধরো এখানে একটা আয়না রয়েছে, ওকে, ধরো এখানে একটা আয়না রয়েছে, এখানে তুমি হচ্ছে তোমার ছবিটাকে দেখতে চাও, একটা 6 ফুটের মানুষ যদি এখানে থাকে, ওকে, দাঁড়িয়ে থাকে, তাহলে এই যে মানুষের ছবিটা তুমি যদি দেখতে চাও এইখানে আয়নাতে সম্পূর্ণ একদম মাথা থেকে পা পর্যন্ত আয়নায়, তাহলে তোমার যতটা হাইট, তোমার যদি 6 ফুট হাইট হয়, তাহলে আয়নার হাইট কিন্তু 3 ফুট হতেই হবে। 3 ফুট যদি হাইট না হয় আয়নায়, তাহলে কিন্তু তোমার মাথা থেকে পা পর্যন্ত সমস্ত ছবিটা আয়নায় কিন্তু কভার করবে না। তাই এই পয়েন্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যতটা বস্তুর হাইট হবে তার হাইটের অর্ধেক হাইট আয়নায় হতে হবে, তবে সম্পূর্ণ চিত্রটা আয়নায় আমি দেখতে পাবো। ওকে, এই জায়গাটা কিন্তু ভাইটাল ইম্পর্টেন্ট এই সমতল আয়নার ক্ষেত্রে, প্রতিফলনের ক্ষেত্রে। ওকে, নেক্সট আরেকটা পয়েন্ট তোমাদের রয়েছে লুসিয়েন্টের 7 নম্বর পয়েন্ট, যদি দুটি সমতল আয়না থিটা কোণ একে অপরের দিকে ঝুঁকে থাকে, তাহলে গঠিত একটি বিন্দু বস্তুর চিত্রের সংখ্যা n নিম্নরূপ ধারণ হবে। মানে যে সংখ্যাগুলো গঠন হবে চিত্রের, তাহলে সেটা বিভিন্ন ভাবে হবে, সেটা 3টে ভাবে গঠন হতে পারে, সেটা 3টে পয়েন্টে উল্লেখ করা হয়েছে। ওকে, মানে কি বলতে চাই, থিটা কোণে যদি একে অপরের দিকে ঝুঁকে থাকে সমতল আয়না, থিটা কোণে, একটু আগে যেটা থিটা দিয়ে বুঝলাম তোমাদের 5 নম্বর পয়েন্টটা, সেটা কি হচ্ছে না, থিটা কোণে যদি ঘোরানো হয় অ্যাঙ্গেলটা, তাহলে 2 থিটাতে সেটা প্রতিফলিত হবে। এখানে বলছেন ওটা না, এখানে বলছে যে থিটা কোণে একে অপরের সাথে যদি ঝুঁকে থাকে,
ওকে, সামনের দিকে যে যার ঝুঁকে আছে হচ্ছে থিটা কোণে। তাহলে যে বস্তুগুলো গঠন হবে তিনটে বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে হবে। একটা হচ্ছে যদি 360/θ জোড় সংখ্যায় হয় তাহলে n এর মান হবে 360/θ -1। ওকে, মানে 360 ডিগ্রির সাথে থিটা কোণ যতটা হচ্ছিল সেটাকে ডিভাইড করবে করে -1 করবে, তাহলে যে মান যেতগুলো মানে যে সংখ্যাটা পাবে সেটাই হচ্ছে তোমার বস্তুর চিত্র কতগুলো গঠন হবে। এখান থেকে নিউমেরিক্যালে প্রশ্ন এসে থাকে। তাহলে সেটা জোড় সংখ্যায় হলে, যদি সেটা বিজোড় সংখ্যায় হয় তাহলে কি হবে না 360/θ -1 দ্বারা হচ্ছে ডিনোট করা হবে তখন যখন সেটা প্রতিসমভাবে স্থাপন করা হবে। ওকে, যদি সেটা প্রতিসমভাবে স্থাপন করা না হয় তাহলে শুধুমাত্র 360/θ দ্বারা কিন্তু গঠন করা হবে। ওকে, বিজোড় সংখ্যায় হলে, কিন্তু পূর্ণ সংখ্যায় হলে শুধুমাত্র 360/θ -1 করে দিলেই হবে। মানে 360 ডিগ্রির সাথে যে কোণটা তোমার বলা থাকবে সেই কোণটাকে ভাগ করো। যদি সেটা পূর্ণ সংখ্যায় হয় তাহলে কিন্তু এই সূত্রটা অ্যাপ্লাই করলে তোমার হচ্ছে কতগুলো বস্তুর চিত্র গঠন হবে তোমরা সেটা পেয়ে যাবে। যদি এবার বোঝা যায় 360-এর সাথে থিটাকে ভাগ করে যদি বিজোড় সংখ্যায় মান পাও তাহলে সেটা 360-এর সাথে থিটা ভাগ করার পর হচ্ছে -1 করবে যদি সেটা প্রতিসমভাবে স্থাপন হয়। যদি প্রতিসমভাবে স্থাপন না হয় তাহলে সেটা 1 মাইনাস করার দরকার পড়বে না। আর একটা রয়েছে 360/θ যদি একটি ভগ্নাংশে প্রকাশ পায়, ভাগ করার পর দেখলে একটা ভগ্নাংশে এলো, তাহলে n অবিচ্ছেদ্য অংশের সমান হবে। এই জায়গাগুলো থেকে নিউমেরিক্যালের প্রশ্ন আসে। পরবর্তীতে আমি যখন নিউমেরিক্যাল করাবো, ওকে, তোমাদের লুসিয়েন্টের অবজেক্টিভ যে কোশ্চেনগুলো করাবো সেখানে অনেক নিউমেরিক্যাল আছে, সেইখানে তোমাদের এই কনসেপ্ট আমি আবার তোমাদের ডিটেলস আমি বুঝিয়ে দেবো। আর যারা নর্মাল এক্সাম দিতে চাইছো তাদের জন্য এই 7 নম্বর পয়েন্টটা তোমরা স্কিপ করলেও করতে পারো। ওকে, এটা অতটা ইম্পর্টেন্ট না, খুব কম আছে, এগুলো জেই এক্সাম বা একটু হার্ড লেভেলের এক্সামগুলোতে এসে থাকে। তা তোমাদের আমি নিউমেরিক্যাল করার সময় ডিটেলসে বলবো। আশা করি এই জায়গাটা বুঝতে পেরেছো, তবু আমি নিউমেরিক্যাল করার সময় আরও ডিটেলসে তোমাদের বোঝাবো। নিউমেরিক্যাল ফিজিক্স ক্যালকুলেশন না করলে তোমরা এই বিষয়টা আরও ডিটেলসে ক্লিয়ার করতে পারবে না। আজকে যেহেতু আমি তোমাদের থিওরিটা পড়াচ্ছি তাই এইটুকু তোমাদের জেনে রাখো। ওকে, নিউমেরিক্যালটা আসবে খুব শীঘ্রই, সেখানে তোমাদের আমি করিয়ে দেবো। ওকে, চলো আমরা পরবর্তী চলে যাব। এবার গোলাকার আয়না থেকে প্রতিফলন কি, রিফ্লেকশন অফ হচ্ছে স্পেরিক্যাল মিরর। এতক্ষণ আমরা পড়লাম কি রিফ্লেকশন অফ দ্য প্লেন মিরর, এবার আমরা পড়বো রিফ্লেকশন অফ দ্য স্পেরিক্যাল মিরর অর্থাৎ গোলাকার আয়না। এতক্ষণ ধরে আমরা পড়ছিলাম প্লেন মিরর। ওকে, এবার আমরা তাহলে গোলাকার আয়নার ক্ষেত্রে প্রতিফলন কি কি হয় স্পেরিক্যাল মিররে সেটা দেখ। আশা করি পরপর তোমাদের স্টেপ বাই স্টেপ করাচ্ছি, আশা করি তোমাদের বুঝতে সুবিধা হবে। ওকে, দেখো গোলাকার আয়না আবার দুই প্রকার। সমতল আয়না যেমন যেটা প্লেন মিরর ছিল একটাই ছিল, এটা গোলাকার আয়না মানে স্পেরিক্যাল মিরর হচ্ছে দুই প্রকার, একটা অবতল একটা হচ্ছে উত্তল। অবতলকে বলা হয় ইংলিশে কনকেভ, উত্তলকে বলা হয় কনভেক্স। ইংলিশ টার্মগুলো কিন্তু মনে রাখবে, বারবার কিন্তু এখান থেকে প্রশ্ন কিন্তু দিয়ে থাকে। অনেক সময় অবতল দেয় না, বাংলাতে তোমাদের কনকেভই লিখে দেয়, তাই এই জায়গাটা কিন্তু তোমাদের ইংলিশ টার্ম জানতেই হবে। ওকে, কনকেভকে অবতল, কনভেক্সকে উত্তল বলা হয়। এখান থেকে তোমাদের একটু ক্লিয়ার হতে হবে কোনটাকে কনভেক্স বলে কোনটাকে কনকেভ বলে। ওকে, দেখো এই যে তোমরা দেখতে পাচ্ছ অর্ধেক অর্ধেক অংশগুলো, এগুলো অর্ধেক কেন নেওয়া হয়েছে? অ্যাকচুয়ালি এটা অর্ধেক না, এটা অ্যাকচুয়ালি গোলাকার। ধরো তোমাদের আমি জিনিসটাকে একদম বেসিক থেকে তোমাদের আমি বুঝিয়ে দিচ্ছি, এই জায়গাটা বোঝাটা দরকার আছে তোমাদের। বুঝে নিলে তোমাদের এইগুলো মুখস্থ করতে হবে না, তোমাদের দেখা মাত্র প্রশ্ন কিন্তু আনসার করে দিতে পারবে। তাই থিওরিটা খুব ইম্পর্টেন্ট। এই জায়গাগুলো অনেকের মধ্যে কনফিউজ থাকে, তাই এই কনফিউজগুলো দূর করার জন্য আমি তোমাদেরকে ইজিভাবে বিষয়গুলো বোঝানোর চেষ্টা করছি যাতে তোমরা ইজিলিভাবে সমস্ত জিনিসগুলো বুঝতে পারো। ওকে, তাহলে দেখো গোলাকার আয়নার ক্ষেত্রে আমরা একটা গোল নিলাম, একটা বৃত্ত নিলাম। ওকে, এবার বৃত্তকে আমরা কি করব, ভাগ করব পার্টিশনে। দেখো আমি সোজা এই সোজা একটা পার্টিশনে ভাগ করলাম, আর একটা পার্টিশনে ভাগ করব এই সোজা। ওকে, এইবার এই যে পার্টিশনটা ভাগ করলাম আর এই যে পার্টিশন ভাগ, এই অংশটা যদি আমরা মুছে দিই, এই অংশটা যদি মুছে দিই তাহলে দেখতে এরকম এই দুটোর মতো হবে না ছবিটা? এই দিকের যে অংশটা রয়েছে এই অংশটা দেখতে কীরকম হবে বলো তো? কনভেক্সের মতো হবে, কনভেক্স মিররের মতো। এই দিকের অংশটাকে দেখতে কীরকম হবে বলো তো? এই দিকের অংশটাকে দেখতে হবে তোমার কনকেভ মিররের মতো, তাই তো? এই দিকটা কনভেক্সের মতো হবে দেখতে। এইটুকুন অংশটাকে যদি আমরা নিই তাহলে কি হবে? কনভেক্সের মতো। আর এইটুকুন অংশটাকে যদি আমরা নিই তাহলে কি হবে? কনকেভের মতো। আরও ডিটেলসে তোমাদের বিষয়টাকে আমি ক্লিয়ার করে দিচ্ছি। এই আয়নাগুলো সম্পূর্ণভাবে নেওয়া হয় না, এইটুকুনটাকে কেটে নেওয়া হয়। এগুলো হচ্ছে এদিকেই তোমাদের কিন্তু সমস্ত বইতে বলো যেখানে বলো কাজ করানো হয়। কেন না সমস্তটা নেওয়ার প্রয়োজন হয় না, এইটুকুন অংশটাকে আমরা কেটে নিয়ে ব্যবহার করে থাকি গোলাকার আয়নার ক্ষেত্রে। তাই তোমরা বিভিন্ন বইতে এরকম ছবিগুলো তোমরা দেখে থাকো। ওকে, বোঝা যাচ্ছে? এবার দেখো, এবার এখানে অনেকগুলো জিনিস বুঝতে হবে। এবার আমি তোমাদের যদি বলি এই বৃত্তটা আঁকতে গেলে একটা ব্যাসার্ধের প্রয়োজন হবে। ওকে, তাহলে এই ব্যাসার্ধটা আমি ধরো এইটা হচ্ছে তোমার পয়েন্ট, এই পয়েন্টের সাপেক্ষে আমি একটা তোমার বৃত্তটা এঁকেছি। এইটা হচ্ছে মিড পয়েন্ট, এই মিড পয়েন্টের সাপেক্ষে আমি কি করেছি? বৃত্তটাকে এঁকেছি। তাহলে এখান থেকে এই পর্যন্ত যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটাকে আমরা কি বলবো? এটাকে বলবো হচ্ছে তোমার আর, বড় হাতে আর ধরো না, রেডিয়াস মানে হচ্ছে তোমার ব্যাসার্ধ। এটাকে আমরা কি বলবো? ব্যাসার্ধ বলবো এই টোটালটাকে। এই ব্যাসার্ধ সাপেক্ষে আমি এটা এঁকেছি। ওকে, তাহলে এইটা হচ্ছে তোমার ব্যাসার্ধ। তাহলে এই যে ব্যাসার্ধ যে পয়েন্ট থেকে আমি ধরে মিড পয়েন্ট থেকে ধরে আমি এটা আঁকলাম, এইটাকে বলবো আমরা সি। কি বলবো? সি। এবার বলবো তাহলে সি মানে কি?
সি মানে হচ্ছে কার্ভেচার। ওকে, মানে বক্রতার কেন্দ্র বিন্দুটাকে আমরা বলে থাকি সি, অর্থাৎ কার্ভেচার। ওকে, এটা হচ্ছে রেডিয়াসের যে পয়েন্টটা থাকে যেখান থেকে আমরা বৃত্তটাকে অঙ্কন করে থাকি, যে পয়েন্ট ধরে বৃত্তটাকে ঘুরিয়ে অঙ্কন করি সেটাকে বলা হয় কার্ভেচার। এই জায়গাটা ভালো করে বুঝবে, এটা হচ্ছে কার্ভেচার মানে বক্রতার কেন্দ্র বলা হয়ে থাকে। ওকে, এবার আমি পাশে তোমাদের আমি ডিনোট করে দিয়েছি, সি সমান হচ্ছে বক্রতার কেন্দ্র বা সেন্টার অফ কার্ভেচার, ওই জন্য সি দিয়ে ডিনোট করি। এবার প্রশ্ন হচ্ছে এই যে এই অংশটা এসে পয়েন্টটা মিলছে, মানে একদম শেষ প্রান্তটা এখানে এসে মিলছে, এই পয়েন্টটাকে আমরা কি বলবো? এটাকে বলবো আমরা পি, অর্থাৎ পি বলতে কি পোল অর্থাৎ মেরু। তাহলে এটাকে আমরা মেরু বলবো, এটাকে হচ্ছে সেন্টার অফ কার্ভেচার বলবো। আশা করি ক্লিয়ার হয়েছে। তোমাদের এখানে আমি ডিনোট করে রেখেছিলাম, কিন্তু তবু তোমাদের আমি ডিটেলসে বুঝিয়ে দিচ্ছি। এখানটা হচ্ছে তোমার সি হচ্ছে তোমার সেন্টার অফ কার্ভেচার, বারবার বলছি বক্রতার কেন্দ্র যেখান থেকে বৃত্তটাকে অঙ্কন করা হচ্ছে। আর এইখানটা যেখানটা হচ্ছে তোমার বৃত্ত শেষ প্রান্তটা, এইখানটা হচ্ছে পোল অর্থাৎ মেরু বলা হয়। আর এই মেরু থেকে এই কার্ভেচার পর্যন্ত যে ডিস্টেন্সটা, এটা ব্যাসার্ধ, যেটাকে আমরা আর দ্বারা হচ্ছে ডিনোট করছি। ওকে, মিররের যেটা হচ্ছে মিড পয়েন্ট থাকে অর্থাৎ মধ্যিখানটা, সেটাই আমরা পোল বলছি। আর এই যে পোল এবং কার্ভেচারের মধ্যে যে লাইনটা যুক্ত করা হচ্ছে, এইটাকে বলা হচ্ছে পোল অফ অ্যাক্সিস। কি বলা হয়? পোল অফ অ্যাক্সিস। ওকে, এটা কিন্তু মনে রাখবে, এই যে লাইনটা যেটা আর দ্বারা আমরা ডিনোট করছি। ওকে, পোল এবং কার্ভেচারের মধ্যে যে পয়েন্টটা হয় এটাকে বলা হয় হচ্ছে তোমার এফ। এফ বলতে কি? এফ হচ্ছে ফোকাস। তাহলে বোঝা গেল ফোকাস কোনটাকে বলে, পোল কোনটাকে বলে, আর সেন্টার অফ কার্ভেচার কোনটাকে বলে। আশা করি ক্লিয়ার হচ্ছে। সেম এইটা হচ্ছে এই আয়নাটা কনভেক্সের ক্ষেত্রে তোমরা দেখলে এই দিকটা, যদি আমরা এই দিকে আয়নাটা হয় ঘোরানো হয়, তাহলে সেম ক্ষেত্রেও কিন্তু একই রকম লাইন কিন্তু আমরা যদি এই দিকে টানি, তাহলে এই জায়গাটা কি হবে? এই জায়গাটা পোল হয়ে যাবে। ওকে, মানে মেরু হয়ে যাবে। এই জায়গাটা কি হয়ে যাবে? ফোকাস বিন্দু হয়ে যাবে। আর এটা যেমন কার্ভেচার আছে তো কার্ভেচার থাকবে, কেননা একটা বৃত্তের মিড পয়েন্ট সবসময় কি থাকে? সেম থাকে। তাহলে এর সাপেক্ষে বৃত্তটা অঙ্কন করা হয়েছে, আর টোটালটাকে হচ্ছে তোমার কি হয়? ব্যাস হয়। ওকে, এই জিনিসটা কিন্তু তোমাদের জানতে হবে। এখানে আরেকটা জিনিস মনে রাখবে, এই পিসি বলতে কি না, পোল আর সি এইটা কিন্তু তোমার রেডিয়াসের সমান। আবার যদি উল্টো দিক থেকে বলো পিসি, তাহলেও কিন্তু তোমার রেডিয়াসের সমান কিন্তু এটা হয়। ওকে, পিসি সমান আর, মানে এখান থেকে এটা হচ্ছে রেডিয়াস, বা এখান থেকে এইটুকুনটা হচ্ছে রেডিয়াস, বা এখান থেকে এইটুকুনটা হচ্ছে রেডিয়াস। এই জায়গাটা কিন্তু তোমাদের জেনে রাখতে হবে। ওকে, এটা কিন্তু ব্যাসার্ধ। এই গোটাটা আবার পি থেকে পি পর্যন্ত, এই মেরু থেকে এই মেরু পর্যন্ত আবার ব্যাস। আশা করি ক্লিয়ার হয়েছে। তাহলে ফোকাল লেন্থ হচ্ছে কোথায় থাকছে না, সেন্টার অফ কার্ভেচার আর পোলের মধ্যখানে হচ্ছে ফোকাল লেন্থ হয়। আর এই যে ডিস্টেন্সটা, দূরত্বগুলো দুটো কিন্তু সেম দূরত্ব থাকবে, এই দুটো কিন্তু ডিস্টেন্স কিন্তু এক থাকবে। ওকে, দুদিক থেকেই। কেন না, ধরো এখান থেকে এই পর্যন্ত এটা যদি ব্যাসার্ধ হয়, ওকে, এই ব্যাসার্ধ দূরত্ব ধরো আমি ধরে নিলাম 4 সেন্টিমিটার। তাহলে 4 সেন্টিমিটার যদি ব্যাসার্ধ হয়, তাহলে এই ফোকাল লেন্থ কত হবে? 2 সেন্টিমিটার। মানে এখান থেকে এইটুকুন দূরত্ব হবে 2 সেন্টিমিটার, এখান থেকে হবে 2 সেন্টিমিটার। সেম ক্ষেত্রে এদিকেও তাই, এটা 2 সেন্টিমিটার, এটা 2 সেন্টিমিটার, টোটালটা হচ্ছে 4 সেন্টিমিটার। তাহলে বোঝা গেল এই দুটো ডিস্টেন্স কিন্তু সেম হবে, মানে পোল থেকে ফোকাল লেন্থ পর্যন্ত ডিস্টেন্স যা হবে, আর ফোকাল লেন্থ থেকে কার্ভেচারের ডিস্টেন্স কিন্তু সেম হবে। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। এখানে আরেকটা জিনিস তোমাদের জেনে রাখতে হবে, এই যে আমি বললাম এইটা হচ্ছে পয়েন্ট বিন্দু, মিড বিন্দু। এই মিড বিন্দু এটা হচ্ছে পোল, এদিকটা হচ্ছে তোমার পোল, এদিকটা হচ্ছে ফোকাস, এটা হচ্ছে তোমার সেন্টার অফ কার্ভেচার। এখানটা ফোকাল পয়েন্ট, এখানটা ফোকাল বিন্দু। এবার দেখো এখানটা ফোকাল বিন্দু। এবার দেখো তাহলে এই যে তোমার পি আর হচ্ছে সি রয়েছে, এই পিসি ইকুয়াল টু হচ্ছে আর, কেননা এইখান থেকে তোমার এই পর্যন্ত আমি আর বলেছি। তাহলে ফোকাল লেন্থ বলতে তাহলে আমরা কি বুঝবো? ফোকাল লেন্থ বলতে r/2 বুঝবো। কারণ এইটুকুনটা কি হচ্ছে, আর যদি ধরো এই পর্যন্ত হয়, এই পর্যন্ত যদি আমরা আরকে ধরি, তাহলে এর অর্ধেকটাই তো হচ্ছে এফ, মানে পি থেকে এফ পর্যন্ত এর অর্ধেকটাই। তাহলে এটা যদি টোটালটা যদি আর হয়, এই টোটালটা যদি আর হয়, তাহলে এফটা কতটা হবে? r/2 করে দিলে, এইখানটা যদি r/2 করি, তাহলে এইটুকুনের দৈর্ঘ্যটা আমরা পেয়ে যাবো, তাই তো? এটাও কিন্তু অনেক সময় তোমাদের জেনে রাখতে হবে। পরীক্ষায় প্রশ্ন দেয় যে পোল থেকে কার্ভেচার পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে 6 সেন্টিমিটার, তাহলে ফোকাল লেন্থের দৈর্ঘ্য কত? তারা সবসময় জানবে সেটা হবে কি r/2, মানে 6/2, মানে হচ্ছে তোমার কত হবে? 3। ফোকাল লেন্থের দৈর্ঘ্য হবে তখন 3। এই সূত্রটা অ্যাপ্লাই করে কিন্তু হয় r/2। কেন হচ্ছে তোমাদের সেটা তোমাদের আমি বুঝিয়ে দিলাম একদম তোমাদের ডায়াগ্রামের মাধ্যমে। কেন r/2 হচ্ছে? কেন টোটালটা হচ্ছে তোমার ব্যাসার্ধর অর্ধেকটাই হচ্ছে ফোকাল লেন্থ হয়, তাই r/2 হচ্ছে তোমার কি হয়ে যাবে? তোমার ফোকাল লেন্থের দৈর্ঘ্য হবে। ওকে, ফোকাল লেন্থের দৈর্ঘ্য এইদিকেও ক্ষেত্রে সেম, এটা হচ্ছে ফোকাল লেন্থের দৈর্ঘ্য, এখানটা টোটালটা আর এইটুকুনটা হচ্ছে তোমার ফোকাল লেন্থের দৈর্ঘ্য। আশা করি ক্লিয়ার হয়েছে বিষয়টা। আর একটা জিনিস মনে রাখবে, মিররে যতগুলো হচ্ছে ডিস্টেন্স নির্ণয় করা হয় সেটা কিন্তু সমস্তটাই পোল থেকে নির্ণয় করা হয়। এবার এখানে আরেকটা জিনিস মনে রাখবে, এই যে কনকেভ মিররটা রয়েছে, সেটা এই দিকের অংশটা, মানে এই দিকের পার্টটা আমরা হচ্ছে তোমার যদি কেটে নিয়েছি সেটা হচ্ছে কনকেভ, আর এই দিকের পার্টটা হচ্ছে কনভেক্স। তাহলে এই যে কনকেভের মধ্যে যে অংশটা রয়েছে, এই দিকে কিন্তু তোমার পালিশ অংশটা রয়েছে, এদিকটা কি রয়েছে? পালিশ অংশটা, মানে এইটুকু, এইটা এদিকটা কিন্তু পালিশ অংশ।
এটা কিন্তু সবসময় মাথায় রাখতে হবে। আর এই দিকের পালিশ অংশ হচ্ছে এইটা। ওকে, মানে কনভেক্সে তোমার যেটা আলো এসে পড়ে সেটা কিন্তু এই পেছন দিকটার মতো অংশে পড়ে, আর এই কনকেভে যেটা পড়ে সেটা হচ্ছে ভিতরে আলোটা পড়ে। এই যে কনকেভ মিররটা, এইখানে এসে আলোটা হচ্ছে কিন্তু পড়ছে, এই দিকে কিন্তু প্রতিফলিত হচ্ছে, আর এইদিকে কিন্তু প্রতিফলিত রশ্মিটা এই দিকে হচ্ছে। ওকে, উপর দিকে অংশটা, এই জন্য কনকেভ বলা হচ্ছে। মানে গর্তের দিকে যেটা হয় সেটা হচ্ছে কনকেভ, আর গর্ততে যেটা হয় না সেটা উপর দিকে হয়, ঢেউর মতো অংশটা, সেটাকে বলা হয় কনভেক্স, মানে উত্তল। আর এটা হচ্ছে তোমার অবতল। বোঝা যাচ্ছে? আর একটা জিনিস মনে রাখবে এখানে জিনিস, এই যে কনকেভ মিরর যেটা রয়েছে, কনকেভ মিররে যখন আলো এসে পতিত হয়, ওকে, তখন এই আলো এসে পড়ার পর আপতিত রশ্মিটা যেটা আছে সেটা সবসময়ই ফোকাল লেন্থে কিন্তু প্রতিফলিত হবে। এটা কিন্তু ফোকাল লেন্থ, এটাও কিন্তু ফোকাল লেন্থে তোমার প্রতিফলিত হবে। এইখানটা এসে মিড পয়েন্ট হচ্ছে, আর এই মিড পয়েন্টে কিন্তু অবজেক্ট গঠন করে, এটা কিন্তু সবসময় জানবে। আর কনভেক্স লেন্সের ক্ষেত্রেও তাই, কিন্তু এখানে একটু উল্টো হয়। এখানে ধরো আলোটা এসে পড়লো, ওকে, এটা কিন্তু প্রতিফলিত হওয়ার কথা ছিল, কিন্তু এইটা যেহেতু পেছন দিকটা তো পলিশ করে, পেছন দিকে তো যাবে না, সামনের দিকে রিফ্লেক্ট হয়ে যাবে, তাহলে এইটা তো দেখো এখানে ফোকাল পয়েন্ট পাবে না। এটা কি হবে, এই সোজা হচ্ছে তোমার বেরিয়ে যাবে আলোটা। আবার এই সোজা ধরো আলো এলো, আলোটা কি হয়ে যাবে, এই সোজা বেরিয়ে যাবে আলোটা। ওকে, আলোটা আসছে, এই সোজা আসছে, এসে এই সোজা বেরিয়ে যাচ্ছে, আর এই সোজা আসছে, এই সোজা আলোটা কি হবে, বেরিয়ে যাবে। কিন্তু এটা হচ্ছে বেরিয়ে যায়, এটা হচ্ছে বাস্তব ঘটনা। কিন্তু তোমার ভার্চুয়ালি দেখা যায় এটা কিন্তু এইখানে এসে তোমার ফোকাল লেন্থটা তো পেছনে, এটা তো ফোকাল বিন্দু, এটা সেন্টি অফ কার্ভেচার, তো এইখানে এসে কি হচ্ছে তোমার মিলছে। ওকে, এই যে মিলে এখানে অবজেক্ট তৈরি করছে, এটা ওই জন্য কনভেক্স মিররে সবসময় ইমেজ গঠন হয় যেটা, সেটা ভার্চুয়াল হয়, মানে অসৎ হয়। ওকে, মানে সৎ হয় না। সৎ হলে তো রিয়েলে দেখা যেত, রিয়েলে কিন্তু কনভেক্স লেন্সে দেখা যায় না। সেটা কি আমাদের মনে হয় যেন ছবিটা আছে, সেটা অ্যাকচুয়ালি কোথায় আছে, ফোকাস বিন্দুতে, মানে আয়নার পিছন দিকে গঠন হয়েছে। ওকে, তাই সেটা অসৎ হয়ে যায়। আর তোমার কনকেভে অর্থাৎ তোমার অবতল আয়না কিন্তু সামনের দিকে হচ্ছে ছবিটা গঠন হচ্ছে, তাই জন্য সেটা সৎ হয়। ওকে, রিয়েল হয় ছবিটা। হ্যাঁ, তোমার কনকেভে সবসময় ছবি কি হয়ে যায়, রিয়েল হয়। ওকে, ছোট বড় হতে পারে কিন্তু সেটা রিয়েল হবে। আর কনকেভে কিন্তু সবসময় ছবি ভার্চুয়াল হবে, মানে অসৎ হবে। এই বিষয়টা তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে। আশা করি এখানে সমস্ত ইনফরমেশনটা ক্লিয়ার হয়েছে, কোনটাকে কি বলে। এবার আমরা নেক্সট চলে যাব তোমাদের একটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে একটা গোলাকার আয়না, মানে যেটা স্পেরিক্যাল মিরর যেটা আমরা পড়লাম, এই গোলাকার আয়না দ্বারা গঠিত চিত্রের অবস্থান এবং প্রকৃতি কি হওয়া উচিত। এখান থেকে এক্সামে কিন্তু প্রশ্ন আসে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট চার্ট। এটা লুসিয়েন্টে তোমাদের রয়েছে। বস্তুর অবস্থান, চিত্রের অবস্থান, মানে ইমেজটা কোন পজিশনটা কোথায় থাকবে, কোন জায়গায় ইমেজটা গঠন হবে, এবং বস্তুর তুলনায় চিত্রের আকারটা কীরকম হবে, ছোট হবে না বড় হবে। প্রাকৃতিক চিত্র, মানে ন্যাচারাল ইমেজটা কীরকমভাবে গঠিত হবে, বাস্তব হবে নাকি অবাস্তব হবে, মানে ভার্চুয়াল হবে নাকি রিয়েল হবে, নাকি সোজা হবে না উল্টানো হবে, সেটা। এই প্রকৃতিগুলো জানতে হবে। প্রকৃতিগুলো দুভাবে হয়, একটা কনকেভ লেন্সের ক্ষেত্রে হয়, একটা কনভেক্স লেন্সের ক্ষেত্রে হয়। ওকে, এবার কনকেভ যেটা আছে সেটা 6টা আছে। ওকে, 6টা ভাবে তোমার ইমেজ গঠন হতে পারে, কিন্তু উত্তলে অর্থাৎ কনভেক্সে কিন্তু 2টো ভাবে মাত্র গঠন হতে পারে। এই জায়গাটা কিন্তু মনে রাখবে। টোটাল হচ্ছে 8টা, কনকেভে হচ্ছে তোমার 6টা, আর কনভেক্সে হচ্ছে 2টো, টোটাল হচ্ছে তোমার 8। এইগুলো থেকে একদম ডাইরেক্ট প্রশ্ন আসে। ধরো বলে দিল কীরকম ধরনের প্রশ্ন আছে সেটাও তোমাদের জানা দরকার, আমি বলে দিচ্ছি। দেখো, ধরো বললো কোনো বস্তুর অবস্থান তো গোলাকার আয়নার ক্ষেত্রে অনন্তে আছে, মানে ইনফিনিটিতে রয়েছে কোনো বস্তুর অবস্থান, তাহলে তার চিত্র কীরকম গঠন হবে, প্রাকৃতিক চিত্র বা ন্যাচারাল ইমেজটা কীরকম হবে, সোজা হবে, উল্টানো হবে, এরকম অপশান দেওয়া থাকবে, নাকি উল্টানো হবে, ভার্চুয়াল হবে, এরকম ধরনের দেওয়া থাকবে। তখন তোমাদের বলতে হবে রিয়েল ও ইনভার্টেড হবে, মানে বাস্তব এবং উল্টানো হবে যদি অনন্ততে রাখা হয় বস্তুর অবস্থানকে। এবার প্রশ্ন আসতে পারে এইভাবে, যে বক্রতার কেন্দ্রে যদি রাখা হয়, সেন্টি অফ কার্ভেচারে যদি বস্তুটাকে রাখা হয়, তাহলে তার বস্তুর তুলনায় চিত্রের আকার কীরকম হবে। ওকে, এটা সেম সাইজ হবে। ওকে, এটা তো বিষয় গেল তোমাদের চার্ট দেওয়া রয়েছে, তুমি দেখে দেখে বলে দেবে। কিন্তু পরীক্ষায় যখন প্রশ্নটা আসবে, তোমাকে হয় চারটা মুখস্থ করতে হবে, নয় তোমাদের কনসেপ্ট বিল্ড করতে হবে। লুসিয়েন্টে তোমাদের এই শুধু 4টা দেওয়া রয়েছে, এই 4টা দেওয়া থাকছে, তোমাদের মুখস্থ করে নিলে তোমাদের কাজ মিটে যাবে। কিন্তু যখন তুমি এক্সাম হলে দিতে যাচ্ছ পরীক্ষা, তখন দেখবে এই 4টা পড়ে যাওয়ার পরও মাথার মধ্যে একটা জিনিস কনফিউজিং করছে, যে প্রশ্ন দিলে করতে পারবো তো, এই জায়গাগুলো কনফিউজ হয়ে যাওয়ার একটা ধারণা থেকেই থাকে। তাই আমি তোমাদেরকে রেফার করব যে এইভাবে মুখস্থটা না করে আগে তোমাদের কি কনসেপ্টটাকে বিল্ড করো। ওকে, তোমাদের ডায়াগ্রামের মাধ্যমে বোঝার চেষ্টা করো, তাহলে তোমরা দেখবে যে কোনো প্রশ্নের আনসার খুব ইজিলি দিয়ে দেবে। এক কথায় একদম আনসার তোমরা দিতে পারবে। যে কোনো পয়েন্ট থেকে তোমাদের প্রশ্ন আসুক না কেন, এখান থেকে যে কোনো পয়েন্ট তুলে প্রশ্ন দেয়, যে কোনো একটা পয়েন্ট কি 2টো পয়েন্ট তুলে দেয়, দিয়ে অন্যটা জিজ্ঞাসা করে। তাই তোমাদেরকে যদি ডায়াগ্রামটা তোমার যদি ক্লিয়ার থাকে, তাহলে কিন্তু তোমরা ইজিলি আনসার করতে পারো। আর আমি তোমাদেরকে ডায়াগ্রামটা আমি দেখিয়ে দিচ্ছি। তোমাদের এই ডায়াগ্রামগুলো তোমরা যদি বুঝে নিতে পারো, তাহলে তোমাদের আলোর চ্যাপ্টারে আর কোনো তোমাদের প্রবলেম হবে না, অন্তত এই স্পেরিক্যাল মিররে। এই যে 4টা আমরা পড়ে এলাম, এই 4টার উপর ভিত্তি করে আমরা কি করব না, এই বিষয়গুলো আমরা ডায়াগ্রামের মাধ্যমে আমরা দেখবো একটা একটা করে। ওকে, তাই দেখো, প্রথমে আমরা যে বিষয়টা দেখবো, প্রথমেই আমরা দেখবো অবতল মিররে। ওকে, অবতল মিরর আর কোনটা, আর হচ্ছে উত্তল মিরর কোনটা, আশা করি ক্লিয়ার করে দিয়েছি আমরা।
ওকে, অবতল হচ্ছে কনকেভ। অবতল মিররে যখন একটি বস্তুকে অসীমে স্থাপন করা হয়, ইনফিনিটিতে, ওকে, অসীমে স্থাপন করা হয়, তখন ফোকাসে একটি বাস্তব এবং উল্টানো চিত্র হচ্ছে তোমার গঠন হবে এবং বস্তুর তুলনায় ছবির আকার কি হবে, ছোট হবে। আমি তোমাদের এই পয়েন্টটাকে উল্লেখ করে রেখেছি মাথাতে তোমাদের ডায়াগ্রামের মাধ্যমে বোঝানোর জন্য। দেখো, এটা ধরো একটা ডায়াগ্রাম নিয়েছি, ওকে, এই ডায়াগ্রাম থেকে তোমাদের আমি বোঝাবো। ওকে, এবার একটা মূল অ্যাক্সিস নিয়েছি, ওকে, মূল অ্যাক্সিস নিয়েছি আমি। এই মূল অ্যাক্সিসের উপর ভিত্তি করে আমরা তাহলে পোল কোনখানটা হবে, এই পয়েন্টটাকে আমরা ডিনোট করব কি দিয়ে, পোল হিসাবে। ওকে, একটু আগে আমরা এই জিনিসগুলো পড়ে এসেছি, কোনটাকে পি দিয়ে ডিনোট করি, সেটাকে আমরা পোল, অর্থাৎ মেরুকে পি দিয়ে ডিনোট করি। এগুলো আমি বারবার ধরে বলবো না, এগুলো শর্টকাট বলবো, আমাদের একটু আগে যেহেতু আমি এগুলো সম্পর্কে ডিটেলস বর্ণনা করে এসেছি। ওকে, এবার আমরা ফোকাল লেন্থ হচ্ছে কে দিয়ে আমরা ডিনোট করব, আর হচ্ছে সেন্টি অফ কার্ভেচারকে সি দিয়ে ডিনোট করব। বোঝা গেল? তাহলে কোনটাকে কি বলে তোমরা বোঝা গেল। সি হচ্ছে সেন্টি অফ কার্ভেচার, এফ হচ্ছে ফোকাল, আর হচ্ছে তোমার পি হচ্ছে মেরু অর্থাৎ পোল। আশা করি ক্লিয়ার হয়েছে। এটা হচ্ছে একটা আয়নার অংশ নিচ্ছি, গোলাকার আয়নার অংশ, এই দিকে আলো হচ্ছে রিফ্লেক্ট হবে। এবার আমি একটা বস্তু বসাবো। ওকে, কি বলেছে, অবতল মিরর। এটা একটা অবতল মিরর মানে হচ্ছে কি, কনকেভ মিরর। কনকেভ মিরর কি করে বুঝলাম, দেখো এইদিকে কে মানে গর্তের দিকে যখন প্রতিফলিত হচ্ছে, এইদিকে তোমার পালিশিং অংশটা রয়েছে। ওকে, এইদিকে তোমার পালিশিং অংশটা রয়েছে, এদিকে কিছু যাবে না, যা হবে আলো প্রতিফলন মানে প্রতিফলিত হবে ভেতর দিকের অংশটা। এই জন্য এটাকে অবতল মিরর বলা হয়। থাকে একটু আগে আমরা ছবি দিয়ে বুঝে এসেছি যে অবতল মিরর কোনটাকে বলে। উত্তল হলে এইভাবে হতো। ওকে, আর অবতল হচ্ছে এইটা। এবার দেখো যে বিষয়টা তোমাদের বোঝানো, এবার পাশে তোমাদের একটা ছবি আমি দিয়েছি, ফুল ডায়াগ্রাম, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। দেখো, ইনফিনিটিতে যদি আমি কোনো বস্তুকে রাখি, ইনফিনিটিতে বলতে কি অসীম দূরত্বে, এখানে ধরো একটা বস্তু রেখেছি ইয়েলো কালারের, এটা হচ্ছে একটা বস্তু। এই বস্তুটার সাপেক্ষে যদি এবার প্রতিফলিত হয়, তার মানে এই যে শীর্ষবিন্দুটা, এইখান থেকে আলোটা প্রতিফলিত হবে, এখান থেকে আলোটা প্রতিফলিত হয় এইদিকে যাবে। ওকে, এখান থেকে একটা, আর এই অংশটা থেকে আলো প্রতিফলিত হয় এই অংশে যে পড়বে। এবার এখানে আসার পর অবতল মিররে কি হয়, প্রথমে আমরা অবতল মিরর বৈশিষ্ট্য পড়ার সময় পড়ে এলাম যে অবতল মিররে আলো যে বিন্দুতে পড়বে সেখান থেকে আলো প্রতিফলিত হবে। প্রতিফলিতটা কোথা দিয়ে হবে, কোন বিন্দুর উপর দিয়ে, ফোকাল বিন্দুর উপর দিয়ে। এটা এই সোজা রিফ্লেক্ট করে যাবে, আর এইটা যেটা আছে এটাও ফোকাল বিন্দুর উপর দিয়ে হচ্ছে রিফ্লেক্ট করে যাবে। বোঝা যাচ্ছে? তার মানে জয়েন্ট হচ্ছে কোথায়, ফোকাল বিন্দুর উপরে। ওকে, আর এই দুটো ক্রস করার পর যেখানটা মিলিত হবে সেখানে ইমেজটা তৈরি করবে। তার মানে এই ইনফিনিটিতে ইমেজটা কোথায় তৈরি করবে, ফোকালে তৈরি করবে। ওকে, তাহলে ফোকাসে বাস্তব এবং উল্টানো চিত্র তৈরি হবে। দেখো কোথায় তৈরি হচ্ছে ছবিটা, ফোকাসে তৈরি হবে, এবং সেটা কিরকম হবে, বাস্তব বলেছে মানে রিয়েল। আমি বলেছি একটা কথা যে যখনই তোমরা অবতল মিররের কথা পড়বে, অবতল মিররে কিন্তু সবই কিন্তু রিয়েল হবে, একটা ক্ষেত্রে শুধু ভার্চুয়াল হয়। তাছাড়া সব 6টা যে আমরা পয়েন্ট পড়বো, 6টা পয়েন্টের মধ্যে 5টা পয়েন্টই তোমরা দেখবে রিয়েল হচ্ছে। ওকে, মানে বাস্তব হবে এবং উল্টানো হবে। একটার ক্ষেত্রে শুধুমাত্র সেটা ভার্চুয়াল এবং হচ্ছে সোজা হবে ছবিটা, সেটা যখন পেছনে গঠন হবে, আয়নার পিছনে যেটা গঠন হবে, সেটা 6 নম্বর পয়েন্টে যে পড়বো। তোমরা পয়েন্ট মাফিকও মনে রাখতে পারো, তাহলে তোমাদের আরো বুঝতে সুবিধা হবে। আমি তোমাদের বলবো পয়েন্ট মাফিক মনে রাখো। এটা হচ্ছে ফার্স্ট পয়েন্টে, ইনফিনিটিতে যখন বস্তুকে রাখা হয়, মানে অসীম দূরত্বে বস্তুকে রাখা হলো, তার যে প্রতিফলনটা হলো সেটা হচ্ছে ফোকাস বিন্দুর উপর দিয়ে ক্রস করছে। তাই এখানে তোমার যেখানে তোমার দুটো প্রতিফলিত রশ্মি ক্রস করে মিট করবে সেইখানে কিন্তু অবজেক্টটা গঠন হবে। তাই এটা কোথায় মিট করলো, ফোকাসে মিট করলো। এবার তোমাদের প্রশ্ন হতে পারে এটা ফোকাসে মিট না করে হচ্ছে কার্ভেচারও মিট করতে পারছো, কিন্তু এটা হবে না। কেন হবে না, না কার্ভেচারে মিট করবে না এই কারণে এটা অবতল মিরর। অবতল মিররের বৈশিষ্ট্য হচ্ছে যখন কোনো আপাতিত রশ্মি অবতল আয়নার উপর এসে পড়ে, তখন সেটা যখন প্রতিফলিত হবে, রিফ্লেক্টেড হবে, তখন সেটা ফোকাস বিন্দুর মধ্যে দিয়ে যাবে। এটাই এর বৈশিষ্ট্য। ওকে, তুমি যদি আরো রশ্মি যদি এখান থেকে ফোকাস করো, এটা আসার পর কিন্তু এইখান থেকেই প্রতিফলিত হবে। এখান থেকে যদি আরেকটা রশ্মি আসে সেটাও কিন্তু এখান থেকেই প্রতিফলিত হবে। এই জায়গাটা কিন্তু তোমাদের জানতে হবে। এখানে যদি 10টা রশ্মি আসে, 10টা রশ্মি কিন্তু ফোকাল বিন্দু দিয়ে কিন্তু প্রতিফলিত হবে, এই জায়গাটা জানতে হবে। তাহলে ইমেজটা তাহলে ফোকালে হচ্ছে তোমার হলো, সেটা কিরকম হবে, উল্টানো হবে। মানে ছবিটায় মাথাটা দেখো, তীর চিহ্নের মাথাটা কোন দিকে আছে, উপর দিকে। এটা ছবিটা হবে কি হবে, নিচের দিকে হবে মাথাটা। এখান থেকে আসার পর এখান দিয়ে এসে এখান থেকে ক্রস করেছে, আর এখান দিয়ে আসার পর হচ্ছে তোমার কি করেছে, এখান দিয়ে ক্রস করেছে। তাহলে ছবিটা এখানে যখন হচ্ছে এইখানটা এইরকম ছবিটা হবে, মাথাটা নিচের দিকে হয়ে যাবে তীর চিহ্ন। মানে এই যে এফ বিন্দুটা এখানে দেখতে পাচ্ছ, এই যেখানে যে ছবিটা রয়েছে এখানে দেখো এইখানে হচ্ছে তোমার অবজেক্টটা গঠন হবে, কিন্তু মাথাটা নিচের দিকে থাকবে, মানে উল্টানো হবে। আর ছবিটা কিন্তু বাস্তব হবে। বাস্তব মানে কি, রিয়াল। মানে এই দিকে যতগুলো গঠন হবে, যা ছবি গঠন হবে এই দিকটাতে সবই কিন্তু রিয়াল হবে। এর আয়নার পেছন দিকে যেটা গঠন হয় সেটা ভার্চুয়াল। ওকে, সেটা হবে ভার্চুয়াল এবং সেটা সোজা হবে, কিন্তু এই দিকে যা হবে সবই কিন্তু রিয়েল হবে, মানে বাস্তবে সেই ছবিটা আমি দেখতে পাই। ওকে, ক্লিয়ার হয়েছে বিষয়টা? আশা করি ক্লিয়ার হলো। এবার হচ্ছে কি, বাস্তবে ছবি হলো সেটা বুঝলে, ছবিটা কিরকম হলো, উল্টানো হলো। ওকে,
এবং বস্তুর তুলনায় ছবির আকার কিন্তু অনেকটা ছোট হলো। দেখো বস্তুর আকার দেখো অনেকটা বড় ছিল না, এত বড় ছবিটা, এটা দেখো ছোট হয়ে গেল। কেন? এটা পয়েন্ট বিন্দুতে যে তোমার এই দিকটা যখন রয়েছে গোটাটা, সেটা প্রতিফলিত হয়ে যাওয়ার পর কি হয়ে যাচ্ছে, ছবিটা ছোট হয়ে যাচ্ছে। তাই এটাও তোমাদের জানতে হবে। দেখো এই যে তোমাদের চারটা দেখো, দেখালে তোমরা বুঝতে পারবে। এখানে ইনফিনিটিতে যখন গঠন হয়েছিল, তাহলে কেন্দ্রবিন্দুতে মানে ফোকাসে হচ্ছে তোমার হচ্ছে চিত্রটা গঠন হলো অনন্ততে রেখে বস্তুটাকে, আর অত্যন্ত হ্রাস বা ছোট হলো, ওকে, ডিমিনিশড হয়ে গেছিল বস্তুর আকারটা। আর রিয়েল বা উল্টানো হলো, ওকে, বাস্তব হলো মানে রিয়েলে ঘটবে এইদিকে, আয়নার এদিকে গঠন হচ্ছে মানে, আর ইনভার্টেড মানে হচ্ছে উল্টানো হলো ছবিটা। আশা করি ক্লিয়ার হলো। এরপর আরো 5টা পয়েন্ট আমরা পড়বো। দেখো এখানে 4টে পয়েন্ট যা পড়বো সেই কটাই দেখো প্রত্যেকটা রিয়েল, মানে যখনই দেখবে কোনো জায়গায় রিয়েল বলছে তাহলে জানবে সেটা কিন্তু কনকেভ মিররে ইনভার্টেড হবে, মানে উল্টানো হবে, বাস্তব বললেই উল্টানো হবে ছবি, ওকে। আর যদি সেটা একমাত্র 6 নম্বর পয়েন্টে দেখো যেটা রয়েছে, সেটা হচ্ছে অসৎ এবং যেটা দ হবে, অসৎ এবং হচ্ছে সোজা, ওকে, এগুলো সব দ হবে, এগুলো স্পেলিং মিস্টেক হয়েছে, ওকে। অসৎ এবং হচ্ছে সোজা, তাহলে এই অসৎ এবং সোজা কখন হচ্ছে, যখন সেটা হচ্ছে ফোকাস এবং মেরুর মধ্যে রাখা, আমি আসবো এই বিষয়টা। তখন দেখো শুধুমাত্র মানে আয়নার পিছন দিকে গঠন হচ্ছে। চলো আমরা দেখো এখানে একটা পয়েন্ট মনে রাখবে, এই যে মিররগুলো যে গঠন হচ্ছে, এক কথা তোমাদের আমি বলে দিই যে 6টা পয়েন্ট কোথায় কোথায় আছে। একটা ইনফিনিটিতে এলো, মানে একদম অসীম দূরত্বে যে এলো, ইনফিনিটিতে বসছে। আর একটা হচ্ছে কার্ভেচারের পেছনে বসে, কার্ভেচারের পেছনে এখানে অবজেক্টকে বসানো হয়, এখানে অবজেক্টকে বসিয়ে ইমেজ কি গঠন হবে সেটা বলতে দেয়। আর একটা হচ্ছে কার্ভেচারের উপরে, অর্থাৎ সেন্ট্রি অফ কার্ভেচার, ওকে, এর ওপর বসিয়ে হচ্ছে তোমার ইমেজটা কি গঠন হবে বলতে দেয়। আর একটা কার্ভেচার এবং ফোকালের মধ্যখানে বসিয়ে ইমেজটাকে বসানো হয়, বসিয়ে বলা হয় এটা কীরকম ধরনের গঠন হবে। আর একটা ফোকালের ওপর বসানো হয়, ওকে, সেটা বসিয়ে কীরকম বলা হয়। আর ফোকাল আর হচ্ছে তোমার মেরু অর্থাৎ পোলের মধ্যখানে তোমাদের বসানো হয়, অবজেক্টকে বসিয়ে বলা হয় কীরকম হবে। এই হচ্ছে 6টা, 1 2 3 4 5 6, এই হচ্ছে 6টা গঠন হয় তোমার হচ্ছে কনকেভ মিররে। কনভেক্সের বেলা 2টো হয় মাত্র, আর কনকেভের বেলা এই 6টা ইমেজ গঠন করার বৈশিষ্ট্যগুলো পরীক্ষায় প্রশ্ন আসে, ওকে। একটা তাহলে আমরা প্রথমেই পড়লাম ইনফিনিটিতে যেটা। এবার তাহলে কোনটা পড়বো আমরা, কার্ভেচারের পেছনে, বিয়ন্ডে, ওকে, সেন্ট্রি অফ কার্ভেচারের পেছনে যেটা বসে সেটা পড়বো। এবং একটা করে আমরা পড়তে পড়তে যাবো। এটা মনে রাখবে, এটা 1 নম্বর, এটা হচ্ছে তোমার 2 নম্বর, ওকে, এটা হচ্ছে তোমার 3 নম্বর, এটা হচ্ছে তোমার 4 নম্বর, এটা হচ্ছে তোমার 5 নম্বর, এটা হচ্ছে তোমার 6 নম্বর। আমি কি বলেছি, পয়েন্টটা এই কারণে উল্লেখ করলাম, এই 5টা যে গঠন হবে, এই 5টাই তোমার কিন্তু তোমার বাস্তব এবং উল্টানো চিত্র গঠন করবে, বাস্তব এবং উল্টানো হবে, ওকে। কিন্তু এই 6 নম্বর পয়েন্ট অর্থাৎ ফোকাল এবং হচ্ছে মেরুর মধ্যখানে যে বস্তুটাকে রেখে চিত্র গঠন করা হবে, এটা কিন্তু আয়নার পিছন দিকে গঠন হবে, এইখানে যে গঠন হবে, এবং সেটা সোজা হয়, এইরকম চিত্রটা গঠন হবে, এবং সেটা কি হবে, বাস্তব হবে না, ভার্চুয়াল হয়। সেজন্য এই 6 নম্বর পয়েন্ট হচ্ছে ব্যতিক্রম। এই 6 নম্বর পয়েন্টটা মনে রাখবে, এই 6 নম্বর পয়েন্ট অর্থাৎ ফোকাল আর পয়েন্ট মানে শেষ পয়েন্ট যেটা, ওকে, এখানে 6 নম্বরটা থাকে। এটা মনে রাখলে এখান থেকে প্রশ্ন কিন্তু এসে যাবে তোমাদের, কিন্তু ইজিলি কিন্তু প্রশ্ন দেখা মাত্র সোজাই মাথার মধ্যে চলে আসবে যে 6 নম্বর পয়েন্টের কথা বললে, যখনই বলবে কখন হচ্ছে সোজা হয় অবতার মিররে খেলে, তখন যাবে 6 নম্বর পয়েন্টটা, মানে ফোকাল এবং হচ্ছে মেরুর মধ্যে অবস্থান করছে। এই ট্রিকগুলো যদি তোমরা ইউজ করো তাহলে খুব ইজিলি তোমার মিরর জিনিসগুলো মাথার মধ্যে ঢুকে যাবে। এবার আমরা আরেকটা জিনিস দেখে নেবো, আরেকটা জিনিস মনে রাখবে, এই অবতল আয়নার ক্ষেত্রে যে ফোকাল লেন্থগুলো যেগুলো আছে, ধরো এখান থেকে আলো পড়ছে, আপাতিত রশ্মি, এটা সবসময় আমি কি বললাম, ফোকাল লেন্থ দিয়ে প্রতিফলিত হবে। এটা একটা যেমন বৈশিষ্ট্য, ঠিক সেরকমই আমি যদি এটাকে ঘুরিয়ে দিই বিষয়টাকে, তাহলেও কিন্তু একই হবে। কীরকম বিষয়টা বলতে চাইছি দেখে নাও। ধরো ফোকাস বিন্দু দিয়ে আলোটা যাচ্ছে, এখানে এসে পড়লো, ওকে, মিররে পড়লো, তাহলে এইটা যখন এই দিকে যাচ্ছে, তার মানে আলোটা প্রতিফলিত কোথায় যাবে, এই দিকে যাবে, ওকে, অংশটা এই দিকে যাবে। তাই এই দুটো ক্ষেত্রে কিন্তু সেম, ওকে। আলো ধরো এই সোজা আসছে, এই সোজা এসে এখানে বাধাপ্রাপ্ত পেলেও সেটা ফোকাল লেন্থ দিয়ে কিন্তু তোমার পাস হয়ে গেল, ওকে, এই দিকে চলে গেল। আবার যদি সেটা ফোকাল লেন্থের ভেতর দিয়ে যদি আসে, তাহলে সেটা কিন্তু স্ট্রেট প্যারালালি চলে যাবে। এইটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে, আলো এই দিক থেকে এলে এই দিকে প্রতিফলিত হয়ে চলে যাবে, আবার এই দিক থেকে যদি আলো আসে তাহলে এই দিকে প্রতিফলিত হয়ে চলে যাবে, ওকে। এই জায়গা কিন্তু তোমাকে কিন্তু মাথায় রাখতে হবে, ওকে। ফোকাল লেন্থ থেকে এলে তোমার প্যারালালি বেরিয়ে যাবে আলোটা, আর প্যারালালি তোমাদের এলে তোমার ফোকাল লেন্থে আলোটা বেরিয়ে যাবে, ওকে। আশা করি ক্লিয়ার হয়েছে বিষয়টা। আর একটা বৈশিষ্ট্য আছে। এবার তোমাদের মধ্যে প্রশ্ন যেটা ছিল যে এই আয়নার ক্ষেত্রে আলো যে প্রতিফলিত হচ্ছে, এটা তোমার পোল, এই পোল, এটা ধরো এখানটা ধরো ফোকাস বিন্দু, এখানটা ধরো সেন্ট্রি অফ কার্ভেচার, ওকে। তাহলে এখানটা ধরো সেন্ট্রি অফ কার্ভেচার, তাহলে তোমাদের প্রশ্ন হচ্ছে যদি কার্ভেচার দিয়ে যদি পাস করে আলোটা তাহলে কি হবে। তোমাদের ক্ষেত্রে এটা অনেকক্ষণ ধরে প্রশ্নটা ছিল যে এইখান দিয়ে তাহলে পাস করছে না কেন, সবই ফোকাল দিয়ে করছে কেন। ফোকাল দিয়ে করে কিন্তু কার্ভেচার দিয়েও পাস করাতে পারে। এবার ধরো এবার কার্ভেচার দিয়ে আলোটা এলো, সেন্ট্রি অফ কার্ভেচারের ভেতর দিয়ে আলোটা এলো, তাহলে এটা কি হবে, তাহলে কি হবে, আলো সেই পথেই আবার ফিরে যাবে সেন্ট্রি অফ কার্ভেচার দিয়ে, এই অন্যদিকে রিফ্লেক্ট হবে না, ওপর দিকে প্যারালালি যাবে না, ফোকাল লেন্থ দিয়ে যাবে না, হচ্ছে সিধে বেরিয়ে যাবে। এটা জাস্ট যে পথে গেছে, মানে কার্ভেচারের মধ্যে দিয়ে আলো যদি যে রিফ্লেক্ট হয়, তাহলে সেই আলো সেই পথেই আবার ফিরে আসবে এই কার্ভেচারের মধ্যে দিয়ে।
বোঝা গেল? তাহলে 3টে পয়েন্ট মনে রাখবে। একটা প্যারালালি তোমাদের যদি আপতিত হয় রশ্মি, তাহলে এখান থেকে ফোকাস বিন্দু দিয়ে প্রতিফলিত হবে, আর ফোকাস বিন্দু থেকে আলো যদি তোমার এইদিকে যায় আয়নাতে, তাহলে সেটা প্যারালালি এইদিকে প্রতিফলিত হয়ে যাবে। ওকে, বোঝা গেল? আর একটা হচ্ছে কার্ভেচারের মধ্যে দিয়ে আলো যদি যায় আয়নাতে, তাহলে সেটা কার্ভেচারের মধ্যে দিয়ে আবার রিটার্ন ঘুরে আসবে। বোঝা গেছে বিষয়টা? এই 3টে জিনিস কিন্তু তোমরা মনে রাখবে। এই হচ্ছে অবতল মিররে, এটা হচ্ছে রুল। ওকে, ইমেজ গঠন করার কনকেভ মিররে। আশা করি ক্লিয়ার হচ্ছে। এবার এর উপর ভিত্তি করে কিন্তু 6টা পয়েন্ট কিন্তু নির্ভর করে যাচ্ছে। চলো আমরা তাহলে প্রথম পয়েন্ট ক্লিয়ার করেছি, বৈশিষ্ট্য ক্লিয়ার করেছি। এবার আমরা নেক্সট পয়েন্টে চলে যাব। নেক্সট কি বলছে, যখন একটি বস্তুকে বক্রতার কেন্দ্রের পিছনে রাখা হয়, বক্রতার কেন্দ্র বলতে ইংরেজিতে কি বলা হয়, সেন্টি অফ কার্ভেচার, মানে যে সি যেটা আছে এর পিছনে আমি রাখছি, মানে এইখানে ধরো বস্তুকে অবস্থান করাচ্ছি, তখন বক্রতা ফোকাস কেন্দ্রের মধ্যে একটি বাস্তব চিত্র তৈরি হবে এবং ছবির আকার বস্তুর তুলনায় ছোট হবে। পয়েন্টটা আমি উল্লেখ করে দিয়েছি। এবার চলো এবার মিলিয়ে নেওয়া যায়। এবার এইখানে বস্তুটাকে রাখা হয়েছে, এই যে তীর চিহ্নের মতো অংশটা রয়েছে, এটা ধরো আমি একটা অংশ নিয়েছি। এবার নিয়ে একটা অ্যাক্সিস টেনলাম। অ্যাক্সিস টানার পর আমরা প্রথম বিন্দুটাকে পি ধরবো, মানে পোল ধরবো। নেক্সটটাকে আমরা ধরবো হচ্ছে কি ফোকাস বিন্দু, আর তারপরে ধরবো হচ্ছে আমরা কি সি, মানে সেন্টি অফ কার্ভেচার। এবার ইমেজ তাহলে আমি কোথায় রাখবো, প্রথমে ইনফিনিটিতে রেখেছিলাম, মানে এই জায়গায় রেখেছিলাম। ওকে, তাহলে এবার আমি এখানে রাখবো না, এবার কোথায় রাখবো, এইখানে রাখবো, অর্থাৎ সেন্টি অফ কার্ভেচারের পেছনে রাখবো, বিয়ন্ডে। যখন বক্রতা কেন্দ্রে অর্থাৎ সেন্টি অফ কার্ভেচারের পেছনে রাখবো তখন কি হচ্ছে বা সেটা দেখে নাও। সেটা হলে কি গঠন, ইমেজ কীরকম হবে, তার গঠন কীরকম হবে, কোথায় ইমেজটা গঠন হবে, সেই ইমেজটা কীরকম দেখতে হবে সেটা আবার দেখে নাও। সবসময় ফোকাল লেন্থ দিয়ে কিন্তু প্রতিফলিত হয়ে যাবে সে। ওকে, এখান থেকে তোমার প্রথমে আলোটা এসে যখন এখানে আপতিত হলো, তারপর সেটা প্রতিফলিত হলো এফ দিয়ে, মানে হচ্ছে কি ফোকাল লেন্থের ভেতর দিয়ে। দেখো কোনো কিছু ইমেজ বানাতে গেলে দুটো কিন্তু রে চাই, মানে দুটো আলোক রশ্মি চাই। ওকে, তাহলে একটা আলোক রশ্মি এখানে এলো, এখানে পড়লো, প্রতিফলিত হয়ে গেল এফ দিয়ে, মানে হচ্ছে ফোকাল লেন্থের মধ্য দিয়ে। তাহলে আরেকটা রে চাই। আর আমরা তো জানি যে কনকেভে সবসময় প্যারালালি হচ্ছে তোমার পাস করে যায়। আমরা জানি কনকেভে হচ্ছে প্যারালালি পাস করে যাবে, এখান থেকে এলো, এটা ফোকাল বিন্দুতে পাস করে গেল। একটু আগে আমরা সেই বৈশিষ্ট্যগুলো পড়ে এসেছি, তাই এখান থেকে একটা গেল। তাহলে আর একটা রে যেটা সেটা কোথা দিয়ে আসবে, তাহলে আর একটা রে আমি ধরো ফোকাল লেন্থ দিয়ে পাস করাবো। তাহলে এই ফোকাল লেন্থ দিয়ে যদি আমরা আর একটা রেকে পাস করাই, তাহলে এই সোজা পাস হবে, এই সোজা এই ফোকাল লেন্থের মধ্যেখান দিয়ে পাস হলো, এখানে এসে হচ্ছে তোমার বাধাপ্রাপ্ত হবে, হয়ে প্রতিফলিত হবে। কীরকমভাবে আমি কি বলেছি, প্যারালালি প্রতিফলিত হয়ে যাবে, এইদিকে প্রতিফলিত হয়ে যাবে। আমরা একটু আগে পয়েন্টগুলো পড়েছি, 3টে পয়েন্ট। যদি সেটা প্যারালালি আসে সেটা ফোকাস দিয়ে যাবে, যদি সেটা ফোকাস দিয়ে আসে সেটা প্যারালালি আবার হচ্ছে রিফ্লেক্ট হয়ে যাবে। তাহলে সেরকমই হলো। তাহলে এখানে তোমার কি গঠন হলো, পয়েন্ট বিন্দু কোথায় হলো দেখো, জয়েন করছে কোথায় দেখো, এইখানে। তাহলে ইমেজ গঠন হবে কোথায়, এই পয়েন্ট অনুযায়ী। তাহলে এই পয়েন্টে তোমার ইমেজটা গঠন হবে। বোঝা গেল? মাথাটা কোথার দিকে হবে, নিচের দিকে হয়ে যাবে। ওকে, যেহেতু এইদিকে তোমার পয়েন্ট বিন্দু মিলছে, ফোকাস বিন্দুর পরে দেখো কোথায় মিলছে, এখানে মিলছে। ওকে, দুটো প্রতিফলিত রশ্মি যেখানে মিলিত হয় সেখানে তোমার কিন্তু ইমেজ গঠন হবে। বোঝা যাচ্ছে? তাই ইমেজটা কিন্তু এখানে তোমার গঠন হয়ে গেল। এবার ইমেজটা কীরকম হবে, বক্রতা, ওকে, এবং ফোকাসের কেন্দ্রের মাঝে, অর্থাৎ এই কার্ভেচার, সেন্টি অফ কার্ভেচার ফোকালের মধ্যখানে দেখো ইমেজটা গঠন হচ্ছে। বক্রতা কেন্দ্র এবং ফোকাসের মধ্যখানে, অর্থাৎ সেন্টি অফ কার্ভেচার ফোকাসের মধ্যখানে ইমেজ গঠন হলো, এই পয়েন্টটা মিললো। এবার কেন্দ্রের মধ্যে একটি বাস্তব চিত্র, বাস্তব মানে রিয়েল, এটা অবশ্যই আয়নার এই দিকে রয়েছে, এটা অবশ্যই রিয়েল হয়েছে, অবশ্যই হয়েছে, এটাও মিলেছে। ছবির আকার বস্তুর তুলনায় ছোট হয়েছে, দেখো ছবিটা দেখো এখানে, এটা হচ্ছে বস্তুটা ছিল পারফেক্ট অরিজিনাল, অবতল মিররে প্রতিফলিত হয়ে যাওয়ার পরে ছবিটা কীরকম হয়েছে দেখো, ছোট হয়ে গেছে, এটার তুলনায় এটা ছোট হয়েছে। ওকে, স্বাভাবিক। তাহলে এটাও পয়েন্টটা মিললো। তাহলে এটা হচ্ছে 2 নম্বর পয়েন্টটা তোমাদের প্রুভ করে দিলাম। ওকে, কীরকমভাবে হচ্ছে, তাহলে আশা করি ক্লিয়ার হয়েছে। পাশে তোমাদের একটা ক্লিয়ার ছবি এখানে দেওয়া রয়েছে, তোমরা সেখানেও কিন্তু দেখতে পারো, এই যেখানে পয়েন্ট, এখানে ছবিটা গঠন হচ্ছে, এর থেকে কি হয়েছে, ছোট ছবি গঠন করেছে। তাহলে এতে করে কি হলো, এটা রিয়েল হলো, মানে সৎ হলো, এবং হচ্ছে তোমার ইনভার্টেড, অর্থাৎ উল্টো হলো ছবিটা। আর রিয়েলের সাথে ইনভার্টেডের একটা সবসময় ম্যাচ রয়েছে, রিয়েল হলেই জানবে ইনভার্টেড হবে। তাহলে ইমেজের পজিশন কোথায় হলো, ইমেজ কীরকম গঠন হলো, আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারলে। ওকে, চলো আমরা নেক্সট চলে যাব 3 নম্বরে। এবার আমরা 3 নম্বরে যে দেখব হচ্ছে, যখন একটা বস্তু বক্রতা এবং ফোকাসের কেন্দ্রে স্থাপন করা হয়। এটা আমরা আগেরটা কার্ভেচারে স্থাপন করেছিলাম। তাহলে আগেরটা আমরা কোথায় স্থাপন করেছিলাম, বিয়ন্ড অফ কার্ভেচার। এবার তাহলে আমরা কোথায় স্থাপন করব, এবার দেখো স্থাপন করছি বক্রতা ফোকাস কেন্দ্রের মধ্যখানে। ওকে, সেমভাবে তোমাদের পয়েন্টগুলো উল্লেখ করে নিলে এটা হচ্ছে। এবার ধরো বস্তু রাখবো আমি কোথায়, কার্ভেচারের মধ্যে, অর্থাৎ ফোকাস কেন্দ্রে। ফোকাস কেন্দ্রে যখন আমরা স্থাপন করব কোনো চিত্রকে, তখন কি হবে দেখো। তাহলে প্রথমেই দেখো, এটা ধরো ফোকাস বিন্দু, এটা ধরো ফোকাস বিন্দু, এখান দিয়ে তোমার এটা প্রতিফলিত হয়ে গেল, এখান দিয়ে ধরো এলো আলোটা, এখান দিয়ে আলোটা আসার পর এখান দিয়ে আলোটা প্রতিফলিত হচ্ছে, এটা ধরো ফোকাস বিন্দু। ওকে, ফোকাস বিন্দু দিয়ে প্রতিফলিত হবে প্রথমে আলোটা আসার পর। এবার আরেকটা রে চাই, আরেকটা রে কোথা দিয়ে পাস করাবো, আমি ফোকাল লেন্থ দিয়ে পাস করাবো।
ওকে, ফোকাল লেন্থ দিয়ে পাস করলো, এখানে এলো, এখান থেকে এসে বা কি হবে, এটা প্রতিফলিত হবে, প্রতিফলিত হয়ে এই সোজা বেরিয়ে যাবে আলোটা। তাহলে এখানে কোথায় মিট করছে, এইখানে এসে মিট করছে। তাহলে ছবিটা কোথায় গঠন হবে, এই মিট অংশে। তার মানে এইখানে ছবিটা গঠন হবে, কিন্তু সেই ছবিটা দেখো উল্টো হবে, তাই তো? ছবিটা সবসময় কি হয়ে যায়, রিয়েল হয়ে যায়, সেটা সৎ হবে কিন্তু ইনভার্টেড হবে, মানে উল্টো হবে। রিয়েল এবং ইনভার্টেড, আমি বলেছি রিয়েল হলেই সেটা ইনভার্টেড হবে। রিয়েল তো হবেই, কারণ এইদিকে রয়েছে তোমার উল্টো দিক, আয়নার উল্টো দিকে গঠন হয়নি, সামনের দিকে, তেমন রিয়েল হবে, মানে সেটা বাস্তবে রয়েছে সেটা, এবং সেটা ইনভার্টেড হবে, মানে কি হবে, উল্টো হবে। রিয়েলে হওয়া মানে ছবি উল্টো হয়ে গেল, মানে ছবিটা এই বিন্দু থেকে এই বিন্দু থেকে এই বিন্দু, মানে মূল অক্ষ থেকে এইদিকে ছবিটা মুখ করে থাকবে। তার মানে এইদিকে মাথাটা এইদিকে ছিল, হয়ে গেল এটা, মানে উল্টো হলো। তাহলে ছবি কি হয়ে গেল, বস্তুর আকারের তুলনায় ছোট হলো না বড় হলো, ছবির আকার একই হবে। মানে এইখানেও যেটা ডিস্টেন্স থাকছে, এখানেও কিন্তু সেম ডিস্টেন্সে কিন্তু থাকবে, এই দুটো ডিস্টেন্স কিন্তু একই হবে। পাশে ছবিটা দেখলে তোমরা বুঝতে পারবে ভালোভাবে। দেখো ড্রয়িংটা করে দিয়েছি আমি, এখান থেকে আলোটা প্রতিফলিত হলো, এইদিকে আসার পর এই দিকে কিন্তু প্রতিফলিত হয়ে যাচ্ছে। ওকে, তারপর আরেকটা ফোকাস বিন্দুতে যেটা পাস করানো হলো আলোটা, সেটা আবার এই সোজা প্রতিফলিত হচ্ছে, দিয়ে মিড পয়েন্ট কিন্তু এই জায়গাটা হচ্ছে, তাই তো? মিড পয়েন্ট এই জায়গাটা হচ্ছে, তাহলে এই জায়গায় হচ্ছে তোমার ছবিটা গঠন হবে। সরি, এই যে ছবির হাইটটা, এই হাইটটা কিন্তু এখানে হবে। তাই জন্য এখানে এই পয়েন্টে 3 নম্বর পয়েন্টে যদি বলা হয় যে কার্ভেচারে কোনো হচ্ছে বস্তুকে রাখা হয় সেন্টি অফ কার্ভেচারে, তাহলে তার বস্তুর মানে হাইট একই থাকে। ওকে, এবং সেটা সৎ হয়, এবং সেটা কি হয়, ইনভার্টেড হয়, উল্টো হয়, এবং সেটা ইমেজ কোথায় স্থাপন হয়, কার্ভেচারেই স্থাপন হয়। তাহলে কার্ভেচারে কোনো বস্তুকে যদি রাখা হয়, তাহলে সেটা কিন্তু কার্ভেচারেই স্থাপন হবে, এটা কিন্তু মাথায় রাখবে। তাহলে এগুলো ছবি তুমি যদি এঁকে ফেলতে পারো, তাহলে খুব ইজিলি তুমি করতে পারবে। আশা করি ছবিগুলো আঁকা কোনো ব্যাপার নয়, দুটো করে রে পাস করাবে, আর সবসময় এটা ফোকাল দিয়ে পাস করাবে, একটা একটা ন্যাচারালি পাস করাবে। তাহলে তুমি দুটো যেখানে মিড পয়েন্ট হচ্ছে সেই জায়গায় ইমেজ গঠন হবে। আশা করি পয়েন্টগুলো বুঝতে পেরেছো। চলো আমরা 4 নম্বর পয়েন্টে চলে যাই। 4 নম্বরে কি বলছে দেখো, 4 নম্বরে তোমাদের ড্র যদি টানা হয়, তাহলে তোমাদের প্রথম পয়েন্টটাকে আমরা পোল বলবো, যেখানে হচ্ছে তোমার পয়েন্টটা থাকে, মেন পয়েন্টটা সেটা হচ্ছে পি, মানে হচ্ছে পোল। তারপর হচ্ছে থাকে কি, ফোকাস বিন্দু। তারপর থাকে হচ্ছে সেন্টি অফ কার্ভেচার, ওকে, মানে বক্রতার কেন্দ্র। এবার দেখো, তাহলে এতক্ষণ ধরে আমরা 3 নম্বরটা পড়ে এসেছি, ইনফিনিটিতে একটা বসিয়েছি, বিয়ন্ড অফ দ্য কার্ভেচারে বসিয়েছি, কার্ভেচারে বসিয়েছি। তাহলে এবার কোথায় বসাবো, অবজেক্টকে কার্ভেচার আর ফোকাসের মধ্যখানে বসাবো। তাহলে কার্ভেচার আর ফোকাসের মধ্যখানে বসালাম। এবার সেটা কি গঠন করছে দেখো, কি ছবি গঠন করছে, কেমন হচ্ছে সেটা এবার দেখে নাও। তাহলে একই রকমভাবে তোমরা এখান থেকে রেটা টানবে, তাহলে এখানে আসবে। তাহলে এখান থেকে রেটা যদি আসে, তাহলে আমরা কি করব, পাশে তোমাদের ফেস ছবিটা দিয়েছি, দেখো এখান থেকে অবজেক্টটা রাখা হয়েছিল, এই অবজেক্টটা থেকে এইখানে তোমার এসেছিল, এখানে আসার পর এটা রিফ্লেক্ট হয়ে ফোকাস বিন্দুতে বেরিয়ে গেছে, দেখতে পেয়েছো, ফোকাস বিন্দুতে বেরিয়ে গেছে। এটা একটা পয়েন্ট। আর একটা পয়েন্ট তোমরা ফোকাল দিয়েও পাস করতে পারো, বা তোমার কার্ভেচার দিয়ে পাস করতে পারো। এবার কার্ভেচার দিয়ে পাস করার বৈশিষ্ট্য কি বলেছিলাম, যে কার্ভেচার দিয়ে যদি কোনো রে পাস হয়, সেটা যে পথে যাবে আবার সেই পথেই ফিরে আসে, তাই তো? তাই এখানে কার্ভেচার দিয়ে পাস করিয়েছে, দেখো রেটা যখন কার্ভেচার দিয়ে বস্তু থেকে যাচ্ছে, তখন যে পথে গেছে আবার সেই পথেই ফিরে এসেছে, আসার পরে এইখানে এসে মিট করেছে দুটো রে। এইখানে এটা একটা রে, এটা একটা রে, এই দুটো রে যেখানে মিট করে সেখানে অবজেক্ট গঠন করে, এখানে অবজেক্টটা গঠন করেছে। অবজেক্ট বসানো হয়েছিল কোথায়, কার্ভেচার আর হচ্ছে ফোকাল বিন্দুর মধ্যখানে, এইখানে হচ্ছে অবজেক্টটা ছিল। এই অবজেক্টটা এখন এসে কোথায় গঠন হয়েছে, এখানে হয়েছে। তার মানে কার্ভেচারের পেছনে যে গঠন হয়েছে, ওকে, একদম দূরে যে। তাহলে এই অবজেক্টটা বড় না ছোট হয়েছে, এর থেকে বড় হয়েছে, এবং এটা কি বাস্তবে আছে, সত্যিকারেরই তোমার এখানে মিট করেছে রেগুলো, তাই এটা হয়ে গেছে রিয়েল। ওকে, আর এটা ইনভার্টেড হয়েছে, সবসময়তে রিয়েলের সাথে ইনভার্টেড হয়, কেন বলেছি আমি, রিয়েল হলেই ইনভার্টেড হবে, কেননা বাস্তবে ছবি উল্টোই হয়। ওকে, তাহলে এটা বোঝা গেল উল্টো ছবি, এবং হচ্ছে সেটা রিয়েল ছবি, ওকে, সৎ ছবি। আর এই ছবিটার তুলনায়, মূল ছবির তুলনায় এটা কি হয়ে গেছে, বড় হয়েছে। তাহলে এগুলো প্রত্যেকটা তোমার মিলেছে, বক্রটা কিন্তু বাস্তব চিত্র তৈরি করবে, ছবির আকার বস্তুর তুলনায় বড় হবে। আশা করি ক্লিয়ার হয়েছে। তোমরাও যদি এইটাকে এইভাবে না করে, তোমরা যদি তোমাদের এইটা যেমন আমি কার্ভেচার দিয়ে টেনেছি, তোমরা এটা ফোকাল দিয়েও টানতে পারো। ফার্স্টটা তো তুমি ফোকাল দিয়ে তুমি টানলে, ওকে, ফোকাল দিয়ে, নেক্সটটাও তুমি এই ফোকাল দিয়ে যখন প্রতিফলিত হলো, এবার ফোকাল দিয়ে যদি পাস করাও রেটাকে, এই ফোকাল দিয়ে যদি পাস করাও রেটাকে, তাহলে তোমার কি হবে, এইখানে এসে তোমার মিট হবে, এটা এই সোজা বেরিয়ে যাবে, তাহলে এইখানে এসে মিট হবে। তাহলে এইখানে মিট হওয়া মানে কি হচ্ছে, বস্তুর মাথা এইদিকে ছিল, ওকে, তাহলে এটা উল্টো দিকে ঘুরে যাবে, এখানে যেখানে মিট হচ্ছে সেই দিকে মাথা থাকে, তাই এদিকে মাথা থাকলে উল্টো হলো, এর থেকে তুলনায় ছবিটা কি হলো, বড় হলো। তাহলে তুমি এটা কার্ভেচার দিয়েও পাস করাতে পারো, তুমি ফোকাল দিয়েও পাস করাতে পারো। কার্ভেচার দিয়ে পাস করার বৈশিষ্ট্য হচ্ছে যে পথে যায় সেই পথেই ফিরে আসে, ওকে, সেটাও মিট করলে দেখো এইখানে তোমার বিয়ন্ড অফ দ্য সি এর পেছনেই গঠন হচ্ছে। এখান থেকেও তুমি যদি ফোকাল দিয়ে পাস করো, তাহলেও কিন্তু তোমার বিয়ন্ড অফ দ্য সি কিন্তু তোমার ছবিটা গঠন হবে। এই দুটো জায়গা যেটা দিয়েই করো না কেন একই হবে। বিষয়টা বোঝা গেল দুটো। তাহলে এটা 4 নম্বর পয়েন্ট তোমরা বুঝতে পারলে। তাহলে ছবি কীরকম হবে, বড় হবে, মেন ছবির তুলনায় এটা সৎ হবে, এবং হচ্ছে উল্টো হবে। ওকে, বোঝা গেল। চলো আমরা 5 নম্বর পয়েন্টে চলে যাব। 5 নম্বর পয়েন্টে আমরা কি করব, 5 নম্বর পয়েন্টে আমরা সেমভাবে একই জিনিস দেখে নেব। অবজেক্টকে তাহলে এবার কোথায় রাখবো, ফোকাস বিন্দুর ওপর। আগেরটা তোমার কার্ভেচার ফোকাসের মধ্যখানে রেখেছিলাম, এবার হচ্ছে ফোকাসে রাখবো 5 নম্বর পয়েন্ট।
তাহলে ফোকাস বিন্দুর উপর যদি অবজেক্টকে রাখা হয় তাহলে কি গঠন হবে? দেখো এখান থেকে রে যাবে, এখান থেকে রে গেল আপতিত রে, এবার হচ্ছে প্রতিফলিত হবে, সেটা কোথা দিয়ে হবে? ফোকাস বিন্দুর উপর দিয়ে প্রতিফলিত হয়ে যাবে সে। এবার ফোকাস বিন্দুর উপর দিয়ে প্রতিফলিত হবে, তাহলে আরেকটা রে কোথা দিয়ে প্রতিফলিত করবে? ওকে, আরেকটা রে তাহলে কার্ভেচার দিয়ে করাতে হবে। তাহলে কার্ভেচার দিয়ে যদি আরেকটা রে প্রতিফলিত করা হয় তাহলে এই সোজা প্রতিফলিত হবে। কার্ভেচারের বৈশিষ্ট্যতে যে পথে আলো যায় আবার সেই পথেই আলো হচ্ছে ফিরে আসে, তাই তো? কার্ভেচারের বৈশিষ্ট্য এটা। তাহলে এটা থেকে তোমার কি মনে হচ্ছে? এই দুটো প্যারালালি চলছে না, এই দুটো লাইন? দেখো এখানে পরিষ্কার ছবিটা দেখলে তোমরা বুঝতে পারবে এই দিকটা রে কার্ভেচারের উপর যেটা গেছে ফোকাল বিন্দুর উপর দুটো প্যারালালি চলছে না, দুটো সেম ডিস্টেন্সে চলছে। ওকে, তাহলে এই যে ডিস্টেন্সটা চলতেই থাকবে অসীম সীমান্ত পর্যন্ত, এটা কোনো সহজে মিলবে না। এটা কোথায় যে মিলবে বিজ্ঞানীরা ধরছে না, এটা হচ্ছে অনন্ত সীমানায়, অর্থাৎ একদম ইনফিনিটিতে যে মিলবে বলে আশা করা হচ্ছে। কেউ মিলেছে সেটা দেখেনি, ইনফিনিটিতে মেলে না, কিন্তু ধরা হচ্ছে যে ইনফিনিটিতে মিলে যাবে। ওকে, তো এরকম একটা সমান্তরালে লাইনটা চলতেই থাকবে, বোঝা গেল? তা এই জিনিসটা যখন গঠন হচ্ছে এটা 5 নম্বর পয়েন্টে, মানে বস্তু যদি ফোকাস বিন্দুর ওপর রাখা হয় তাহলে তার চিত্র কি গঠন হবে? ইনফিনিটিতে গঠন হবে, আর সেটা আকারে অনেক বড় হবে, কারণ ইনফিনিটি যাচ্ছে মানে কত দূরে চলে যাবে। তাহলে এটা পরপর এইখান থেকে ছবিটা যদি ধরো এইখানে যদি গঠন হতো তাহলে এত বড় ছবিটা হতো এর তুলনায়। তাহলে এটা কত দূরে যে মিলবে কোনো ঠিক নেই, তাহলে কত বড় ছবি গঠন হবে? তুলনায় বস্তুর অনেক বড় বস্তু গঠন হবে। ওকে, লার্জ, বৃহৎ লার্জ। ওকে, আর এটার বস্তুর চিত্রটি অসীমে গঠিত হয়, ইনফিনিটিতে গঠন হবে সেটা আমি বলেই দিলাম, কারণ এখানে কোনো হচ্ছে চিত্র গঠন, কিন্তু সেটা সৎ হবে। সেটা কি হবে? আয়নার ভেতর দিকে আছে মানে সৎ হবে, এটুকুন ক্লিয়ার। রিয়েল হওয়া মানে ইনভার্টেড হচ্ছে মানে সেটা অবশ্যই সেটা সৎ হচ্ছে। রিয়েল মানে সৎ, ইনভার্টেড মানে উল্টো। ওকে, ছবি উল্টো হবে কিন্তু সেটা সৎ হবে। তাহলে এটা 5 নম্বর পয়েন্টটা বুঝতে পারলে। এবার হচ্ছে 6 নম্বর পয়েন্ট। 6 নম্বর পয়েন্টে কি বলছে না, একই রকমভাবে আমরা যদি ড্র করি ছবিগুলো হচ্ছে, তাহলে এবার কি দেখবো না, ফোকাস আর পোলের মধ্যেখানে এবার বসাবো। তাহলে আমরা এখান থেকে পরপর পড়ে আসছিলাম, তাহলে পরপর আমরা বসে আসছি। এবার লাস্ট হচ্ছে 6 নম্বরটা হচ্ছে ফোকাস আর পোলের মধ্যখানে হচ্ছে অবজেক্টকে বসাচ্ছি। এবার এই ক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রে এই সোজা যাবে রেটা, এবার রেটা যাওয়ার পর এটা ফোকাল বিন্দুতে তাহলে পাস করাতে হবে। তাহলে ফোকাল বিন্দুতে যদি এটা পাস হয় তাহলে আরেকটা কোথা দিয়ে পাস করবে? একটা পোল দিয়ে পাস করানো যেতে পারে, ওকে, রিফ্লেক্ট হয়ে চলে যাবে। আর না হলে আরেকটা পাস করানো যায় কার্ভেচার দিয়ে। ওকে, তাহলে কার্ভেচার দিয়ে যদি এটা পাস করানো হয় তাহলে এই সোজা হবে। কার্ভেচার দিয়ে যদি পাস করে এটা দেখো, এটা কি তোমার সমান্তরালে রয়েছে? আগেরটার মতো দেখতে হলেও দেখো দুটো মুখ এখানে রিয়েলে ভালো করে ছবিটা দেখো, দুটো ছবি দেখো ডিস্টেন্সটা পরপর ছোট থেকে বড় হতে থাকছে, মানে এই মুখে চলতে থাকবে, এই মুখে চলতে থাকবে। তার মানে কি ডিস্টেন্সটা পরপর বাড়তে থাকছে, কোনোদিনই সমান্তরাল নয়। তাই এটা ইনফিনিটিতে যে মিলে যাবে এটারও কোনো ধারণা নেই। তার মানে এটা বস্তু গঠন করবে না রিয়েলে। কোথায় করবে? ভার্চুয়ালে করবে। কি করে বুঝলাম? দেখো এটা যদি পেছন দিকটা যদি ডট ডট লাইন আমি যদি টানি আর এটা যদি ডট ডট লাইন টানি তাহলে দেখো একটা জায়গায় যে ক্রস করে যাচ্ছে, এই জায়গাটা মিট করছে। তাহলে এই জায়গাটা যদি মিট করে তাহলে এই জায়গাটা অবজেক্ট গঠন করবে, আর অবজেক্টটা কি হবে? সোজা হবে। মানে এইদিকে যা মুখ ছিল এই দিকেরও মুখ থাকবে, আয়নার পিছন দিকে হলে সোজা হয়, মানে ভার্চুয়াল হবে এবং সেটা ইরেক্ট হবে। ইরেক্ট কথার অর্থ হচ্ছে সোজা। ওকে, সোজা হবে। আর ভার্চুয়ালি মানে কি আয়নার পিছন দিকে, মানে সেটা আমরা বাস্তবে নয়, ভার্চুয়ালি ভাবে সেটা আমরা দেখতে পাবো। মনে হবে আছে কিন্তু সেটা বাস্তবে নেই। ওকে, এরকম ছবিকে আমরা ভার্চুয়াল ছবি বলি, যেটা এখানে দেখো দেখতে পাচ্ছ পরিষ্কার ছবিতে পেছন দিকে গঠন হয়েছে। পেছন দিকের পয়েন্টটাকে টেনে আমরা মিলিয়ে দিয়েছি, যেটা আমরা ধরে নিয়েছি যে এই জায়গায় ছবিটা রয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি বাস্তবে ছবিটা নেই। তাই এই রকম জিনিস যদি হয় যে ফোকাস এবং পোলের মধ্যখানে যদি কোনো অবজেক্টকে রাখা হয় তাহলে তার ছবি কীরকম গঠন হবে? ভার্চুয়াল এবং ইরেক্ট হবে। তাহলে 6টা পয়েন্টের মধ্যে 5 নম্বর পয়েন্ট পর্যন্ত আমরা যা পড়েছি সব কটারই হচ্ছে ন্যাচারাল ইমেজ হচ্ছে রিয়েল এবং ইনভার্টেড ছিল। একমাত্র এই 6 নম্বর পয়েন্টে কী বললাম? ভার্চুয়াল এবং হচ্ছে ইরেক্ট হলো। ওকে, মানে সোজা এবং হচ্ছে ভার্চুয়াল হলো। ওকে, মানে অসৎ হলো। আশা করি ক্লিয়ার হয়েছে বিষয়টা। এটা কোনোদিনই কিন্তু এই দুটো জায়গা কোনোদিনই ম্যাচ খাবে না। ওকে, আগেরটা যেমন সমান্তরালে চলছিল বলে ইনফিনিটি ধরে নেওয়া হয়েছিল, ইনফিনিটিও ম্যাচ খায় না, অসীমে চলতেই থাকে, কিন্তু তবুও ধরে নেওয়া হয়েছে ইনফিনিটি কোথাও না কোথাও যেতে মিলবে, তাই সেখানে একটা ছবি গঠন করবে, সেটা অনেক বড় ছবি হবে। এটার ক্ষেত্রে ছবির সাইজ তাহলে কী হবে? এটা হচ্ছে এনলার্জড হবে ছবিটা এর তুলনায়, এই মেন ছবির তুলনায় কী হবে? বড় হবে, এনলার্জড হয়ে যাবে। তোমাদের যে ছকটা তোমাদের দিয়েছিলাম ওই ছকটা পাশে রেখে তোমরা যদি পড়ো এবং এই ডায়াগ্রামের সাথে, তাহলে কিন্তু তোমরা ইজিলি বুঝতে পারবে। ওকে, তোমাদের তাই জন্য এই পয়েন্টগুলো এখানে উল্লেখ করে দিয়েছি ওপরে, এখানে পয়েন্টগুলো লেখা আছে কী গঠন হবে, তাতে করেও তোমরা বুঝতে পারছো। তাহলে 6টা হয়ে গেল। তাহলে 6টা হচ্ছে অবতল মিররে মানে কনকেভ মিররে ক্লিয়ার হলো। এবার পড়ে রয়েছে কি? কনভেক্স মানে উত্তল মিরর। উত্তল মিররের উল্টো দিকে ঘুরে যাবে। ওকে, এই দিকটা তোমার হচ্ছে তোমার পালিশ এরিয়া হয়ে যাবে,
ওকে, আর উপর দিকটা উত্তলের দিকটা রে আসবে, আর এখানে বৈশিষ্ট্য কি, রে এই সোজা এসে পড়লে এই সোজা প্রতিফলিত হয়ে চলে যাবে, আবার এই সোজা যদি রে এসে পড়ে তাহলে এই সোজা প্রতিফলিত হয়ে বেরিয়ে যাবে রে, তাই তো? এটাই তো তোমার উত্তলের বিষয়। তাহলে এবার বিষয় হচ্ছে এইখানে ধরো কোনো রে এলো, এখান থেকে বেরিয়ে চলে গেল, এটাতে বেরিয়ে চলে গেল, তাহলে এখানে কি ছবি গঠন হবে না? হ্যাঁ, অবশ্যই হবে। তার আগে একটা কথা, এই উত্তল দর্পণে চিত্র সর্বদা ভার্চুয়াল হয় এবং খাড়া হয়, মানে সোজা হবে। এই লাইনটা ভালো করে মনে রাখবে। যখন কনভেক্স লেন্সের কথা বলবে, অর্থাৎ উত্তল দর্পণের কথা বলবে, তখন সর্বদাই বস্তুর অবস্থান যেখানেই হোক না কেন, বস্তু তুমি যেখানে খুশি সেখানে বসাও। আগেরগুলো যেমন বস্তু যেখানে বসাচ্ছ সেখানে চেঞ্জ হয়ে যাচ্ছে, এবারে ক্ষেত্রে মানে কনভেক্সের ক্ষেত্রে বস্তু তুমি যেখানে খুশি বসাও। ওকে, বস্তু এখানে বসাও, এখানে বসাও, এখানে বসাও, যেখানে খুশি বসাও, সেটা ইনফিনিটিতেও যাই, যেখানে খুশি সেখানেই বসাও না কেন, ছবি কনভেক্সের ক্ষেত্রে সর্বদাই ভার্চুয়াল হবে, আর সর্বদাই সেটা খাড়া হবে, মানে সোজা হবে। ওকে, ইরেক্ট অ্যান্ড ভার্চুয়াল প্রত্যেক ক্ষেত্রে হবে। তো দুটো কন্ডিশন, আগেটাতে 6টা কন্ডিশন ছিল। উত্তলে কি বলেছি আমি শুরুতেই, দুটো কন্ডিশন আছে। এই দুটো কন্ডিশন আমরা পড়বো। ফার্স্ট কন্ডিশন পড়ছি কি, যখন একটা বস্তুকে অনন্তে স্থাপন করা হয়। ধরো এইটা তোমার রয়েছে, এই যে এখানে সি মানে ফোকাল লেন্থ, এটা হচ্ছে কার্ভেচার, আর এটা হচ্ছে পোল। এবার ধরো বস্তুকে তো এই দিকে স্থাপন করতে পারবো না, এটা তো আয়নার পিছন দিক, এদিকটা হচ্ছে কি বলেছি আমি, আয়নার পিছন দিক, মানে যেদিকটা পালিশ অংশ থাকে, এদিকটাতে তো আমি আর কোনো অবজেক্টকে রাখতে পারবো। আয়নার পেছন দিকে কেউ অবজেক্ট রাখে না, সামনের দিকে রাখতে হবে। ধরো এই জায়গাতে আমি অবজেক্ট রেখেছি, ওকে, এখানে আমি অবজেক্টটাকে বসালাম ইনফিনিটিতে, তাহলে এই সোজা এটা বসানো, তাহলে এই সোজা ধরো রে যাচ্ছে, যে এটা ইনফিনিটি ভাগ হয়ে চলে যাচ্ছে। আবার এই সোজা ধরো আমি অবজেক্ট একটু বড় করে নিচ্ছি, ওকে, ম্যাচ খাওয়ানোর জন্য। তাহলে এখান থেকে গেল, তাহলে এইটা রিফ্লেক্ট হয়ে এইদিকে বেরিয়ে গেল, তাহলে অ্যাকচুয়ালি এদিকে রিফ্লেক্ট হয়ে চললো, তাহলে ইমেজটা কোথায় গঠন হবে? ইমেজটা গঠন হবে, এটাও কী করতে হবে, পিছন দিকে যদি তোমরা টানো ডট লাইনে, তাহলে ফোকাল বিন্দুতে যেয়ে তারা দুজনে মিট হবে, আর এইখানে হচ্ছে ইমেজটা গঠন হবে। ইমেজটা কী হবে? ভার্চুয়াল হবে। ওকে, এই দিকে যদি গঠন হতো তাহলে কিন্তু সেটা কী হতো? রিয়েল হতো। কিন্তু এই দিকে যেহেতু গঠন হচ্ছে না, গঠন হচ্ছে আয়নার পিছন দিকে, আর সবসময় পিছন দিকে হওয়া মানে সেটা বাস্তবে নয়, অবাস্তব জিনিস, মানে সেটা আমরা মনে হচ্ছে আছে কিন্তু সেটা অ্যাকচুয়ালি কোনো নেই, সেইটা হচ্ছে তোমার ভার্চুয়াল। তাহলে পেছন দিকে আয়নার পেছন দিকে গঠন হচ্ছে ভার্চুয়াল। এবার ইরেক্ট মানে কি সোজা হবে সেটা। ওকে, আমি বলেই দিয়েছি কনভেক্সের সবসময়তেই যেখানেই তুমি বসাও না কেন বস্তুকে, সেটা সর্বদাই ভার্চুয়াল এবং খাড়া হবে। ছবি ছোট বড় হতে পারে, কিন্তু সেটা কিন্তু সবসময়তে কি হবে? খাড়া হবে, মানে সোজা হবে, এবং হচ্ছে সেটা ভার্চুয়াল হবে, মানে অসৎ হবে। ওকে, অসৎ এবং হচ্ছে সোজা হবে, কিন্তু বস্তুর সাইজটা কম বেশি হবে। এটা যেমন সাইজ কী হবে, বড় থেকে বড় ছিল, ছবিটা এত বড় ছিল, এটা কী হয়ে গেছে? ছোট হয়ে গেছে। হাইলি ডিমাইন্ড মানে হচ্ছে তোমার খুবই ছোট হয়ে যাবে ছবিটা যদি সেটা ইনফিনিটিতে বসাও। এবার আমরা 2 নম্বরটা দেখে নেব। 2 নম্বরে কি, যখন বস্তুকে আয়নার সীমিত দূরত্বে বসানো হবে, মানে একটু কাছে বসানো হবে। এটা ধরো আয়না, এদিকটা পালিশ অংশ, আয়নার পিছন দিকটা। ওকে, এখানে ধরো কার্ভেচার থাকবে। কার্ভেচার সবসময়তেই তোমার এই ভেতর দিকে থাকবে। আগেরটা যেমন আমরা পড়েছিলাম এইটার ক্ষেত্রে, কনকেভের ক্ষেত্রে, এখানে তোমার পোল ছিল, এখানে হচ্ছে তোমার ফোকাল লেন্থ ছিল, এখানে তোমার কার্ভেচার ছিল, মানে বৃত্তটাতে এই সোজা অ্যাকচুয়ালি, তাহলে এই সোজাই তোমার কার্ভেচার হবে। এখান থেকে ব্যাসার্ধ ধরে বৃত্তটা অঙ্কন হবে। তাহলে এইটার ক্ষেত্রে বৃত্তটা তাহলে কী হবে? এইটার ক্ষেত্রে বৃত্ত কী হয়? এই দিকে হবে, কেননা এই দিকে বৃত্তটা আঁকা হবে। তাহলে এই দিকে হলে পয়েন্ট কোথায় হবে? এই দিকেই হবে না কনভেক্সের ক্ষেত্রে। তাহলে এইখানে তোমার হচ্ছে পোল হবে, এখানে তোমার ফোকাস বিন্দু হবে, আর এখানে তোমার হচ্ছে সেন্টার অফ কার্ভেচার হবে। ক্যাপারটা বোঝা যায়? তাহলে এইটাকে যদি আমি ডট লাইন দিয়ে যদি গোল করি, তাহলে অ্যাকচুয়ালি তো তোমার এই দিকেই হচ্ছে, ভেতর দিকে। তাহলে কার্ভেচার কোথায় থাকবে? বৃত্তর বাইরের দিক দিয়ে কার্ভেচার টানা যায়, ব্যাসার্ধ টানতে গেলে তো ভেতর দিকে টানতে হয়, তাহলে এই দিকে থাকে। এই জিনিসটা অনেকে আবার কনফিউজ করে ফেলে। তাহলে আশা করি ক্লিয়ার হয়েছে। এবার দেখে নেই 2 নম্বর পয়েন্টটা কী বলছে। যখন একটি বস্তুকে আয়নার সীমিত দূরত্বে রাখা হয়েছে, তখন আয়না থেকে সীমিত দূরত্বে একটা বস্তুকে রাখা হয়েছে, তাহলে আমরা দেখে নিই প্রমাণ করে। এই সোজা ধরো একটা রেয়ে গেল, তাহলে এই সোজা রেয়ে গেল এখানে, তাই এটা যে এই সোজা হচ্ছে তোমার কী হয়ে যাবে? প্রতিফলিত হয়ে গেল। আর একটা রে ধরো এই সোজা এলো, এই রেটা কি করবে? এই রেটাও এই সোজা প্রতিফলিত হয়ে যাবে, তাই তো? হয়ে যাওয়ার কথা। কিন্তু এইটাকে যদি আমি না প্রতিফলিত করে এটাকে যদি সোজা টানি, কার্ভেচারের মধ্যে যদি টেনে নেওয়া হয়, পেছন দিকে ডট লাইনে টানা আছে, মানে আয়নার পিছন দিকটা ধরে নেওয়া হচ্ছে ভার্চুয়ালি। যদি আমরা সেটা ডটে যদি টেনে নেওয়া হয়, তাহলে সেটা কার্ভেচারে যে মিট করবে। ওকে, এই রেখাটা, আর এই বিন্দুটাকে যদি টেনে দেওয়া যেখান থেকে প্রতিফলিত হচ্ছিল, সেইটাকে ডটে সেটা ফোকাসে এসে পয়েন্ট করবে। তাহলে দুটো রেখার মিলিত বিন্দু যেটা হয় সেটাই অবজেক্ট তৈরি করে। অবজেক্টটা এইখানে তৈরি হচ্ছে, তাহলে এইখানে অবজেক্ট তৈরি করে এর তুলনায় কী হচ্ছে? ছোট হচ্ছে। ওকে, এর তুলনায় ছোট হচ্ছে, খুবই ছোট নয়, খুবই ছোট ইনফিনিটিতে রাখলে এটা হচ্ছে ছোট হয়, শুধু ছোট। ওকে, আর এটা কি হবে? সবসময়তেই বলেছি ভার্চুয়াল এবং খাড়া, মানে সোজা হবে। তোমার কনভেক্সে সবসময়তেই ভার্চুয়াল হবে, মানে ছবি যা ছিল তাই থাকবে, সোজাই থাকবে, কিন্তু সেটা ভার্চুয়ালি থাকবে, সেটা অসৎ হবে, সৎ নয়, কিন্তু বাস্তবে সেটা নেই, মনে হচ্ছে আছে। তো এইটা হচ্ছে তোমার এই উত্তলের ক্ষেত্রে, কনভেক্সের ক্ষেত্রে এই দুটো পয়েন্ট তোমাদের মনে রাখতে হবে।
আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। লাইন এইভাবে টেনে নেবে তোমরা এক্সামের সময়, দিয়ে পয়েন্ট আউট করে নেবে। এইভাবে পয়েন্ট আউট করে নিয়ে তোমরা ইজিলি তোমরা লাইন টেনে কিন্তু কাজটা করে নিতে পারবে। যে কোনো প্রশ্ন যেখানেই পড়ুক না কেন, কনভেক্সই পড়ুক কনকেভই পড়ুক, তোমরা ড্র করে সঙ্গে সঙ্গে কিন্তু লাইন টেনে নিয়ে বুঝতে পেরে যাবে কোথায় অবস্থান করছে। তোমার সমস্ত কিছু লেখার দরকার নেই, তোমাকে যেটা প্রশ্ন করবে সেই আন্দাজে তোমাকে সেই রকম পয়েন্টে তুমি শুধু টানবে। কনভেক্সে বললে কনভেক্সের উপর কনভেক্স সবসময় এইদিকে টানবে। ওকে, এই দিকে সবসময় আয়নাটা থাকে, এটা হচ্ছে পেছন দিক, এটা সবসময় মাথায় রাখবে। আর অবতলের ক্ষেত্রে এই দিকটা হচ্ছে তোমার কী হয়, হচ্ছে তোমার পেছন দিক হয়। ওকে, বোঝা গেল। অনেকে কিন্তু এটা ভুল করে ফেলে, এইদিকে কনভেক্স টানে আর পেছন দিকে তোমার হচ্ছে এখানে কার্ভেচার করে, এখানে ফোকাল লেন্থ করে এবং এখানে হচ্ছে পোল করে দেয়, তাহলেই কিন্তু কনফিউজ হয়ে যাবে। ওকে, এইটা কিন্তু হওয়া যাবে না, তোমার জিনিসটা ভালো করে বুঝবে কনভেক্স আর হচ্ছে কনকেভের মধ্যে। তাহলে এই 8টা জিনিস তোমাদের আমি ক্লিয়ার করে দিলাম বিষয়টা, অবশ্যই তোমরা এটা দেখবে। এবার হচ্ছে আরও দুটো পয়েন্ট পড়ে রয়েছে, অবতল আয়নার ব্যবহার আর উত্তল আয়নার ব্যবহার। প্রথমে দেখে নেবো কনকেভ অর্থাৎ অবতল আয়নার ব্যবহার কি, খুব ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন আসে। এটা হচ্ছে একটা সেভিং গ্লাস হিসাবে ব্যবহার করা হয়, সেলুনেও করা হয়, বাড়িতেও করা হয় সেভিং গ্লাস। নেক্সট হচ্ছে গাড়ির হেডলাইটের জন্য প্রতিফলক হিসাবে, এবং হচ্ছে সার্চ লাইট। সার্চ লাইট বলতে যেগুলো থেকে তীক্ষ্ণ আলো হয়, প্রচুর জ্যোতি হয়। ওকে, এর মুখেতে হচ্ছে অবতল আয়না ব্যবহার করা হয়, মানে কনকেভ মিরর। ওকে, আর যে ডাক্তাররা বা চোখ কান নাক যে ডাক্তারগুলো থাকে তাদের কাছে পরীক্ষা করার জন্য এই আয়না ব্যবহার করা হয়, অবতল আয়না। ওকে, ক্লিয়ার হয়েছে। আর সোলার কুকারে কিন্তু এই অবতল আয়না ব্যবহার করা হয়। আর হচ্ছে প্রশ্ন হচ্ছে উত্তল আয়না অর্থাৎ কনভেক্স কোথায় কোথায় ব্যবহার করা হয়। কনভেক্স হচ্ছে ব্যবহার করা হয় গাড়িতে রিয়ার ভিউ মিরর হিসাবে, মানে সর্বদা মানে ছবিটা সোজা রাখতে হচ্ছে কনভেক্স, এটা থেকে বারবার প্রশ্ন আসে দেখবে। আর কনভেক্স আর একটা জায়গায় ব্যবহার করা হয় রোড ল্যাম্প, রাস্তার ধারে যে ল্যাম্পগুলো জ্বলে রোডেতে, মানে সোডিয়াম প্রতিফলক যে ল্যাম্পগুলো হয়, সোডিয়াম গ্যাস দেওয়া থাকে আলোগুলো, সেইগুলোর ভেতরে কাঁচটা উত্তল আয়না ব্যবহার করা হয়। আর একটা তোমাদের এক্সট্রা দিয়ে রেখেছি আমি, সিসিটিভিতে হচ্ছে তোমার কিন্তু উত্তল আয়না ব্যবহার, এটাও কিন্তু এক্সামে প্রশ্ন আসে। ওকে, সিসিটিভিতে কোন ক্যামেরা ব্যবহার করা, উত্তল না অবতল, এটা হচ্ছে উত্তল আয়না অর্থাৎ কনভেক্স। ওকে, বোঝা গেল। তাহলে আজকে তোমাদের টোটালটা করালাম, কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করো, আর যদি তোমাদের মনে হয় যে ক্লাসটা ইনফরমেটিভ অবশ্যই শেয়ার করে দিও, এবং তোমাদের যারা নতুন আজকে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এরকম ধরনের ক্লাস পাওয়ার জন্য। নেক্সট ক্লাসে অবশ্যই তোমাদের জন্য অনেক কোশ্চেন নিয়ে আসছি, খুব শীঘ্রই তোমাদের নেক্সট পার্টগুলো আমি কভার করে দেবো। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম ধরনের ক্লাস পাওয়া যায়। আর যে ক্লাসটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না। ওকে, থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।